আপনি না আচ্ছা নাম বলবেন না, কোথা থেকে আসছেন এটা কি বলা যাবে? হ্যাঁ, আমি ঢাকায় আছি। ঢাকাতে আছেন আপনি, কোন জায়গায় আছেন এটা বলতে চাচ্ছেন না। আচ্ছা, আমি শুরুতে জানিয়ে দিই ওনার ঘটনা, একটু শুরুতে আমি বলি, সেটা হচ্ছে যে আপনাদের বেসিক্যালি আপনি যে ঘটনাটা বলবেন সেটা আপনার বাসা কেন্দ্রিক জি। ঘটনা, এবং সেই বাসা নিয়ে অনেক প্রবলেমই আপনি ফেস করছেন। একটু আমাকে বলবেন যে বাসাটায় আপনারা প্রথম কবে উঠেছিলেন? হ্যালো লিসেনার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে বাসাটা আমরা উঠলাম 2009 জুনের দিকে। জুনের দিকে। প্রথম কয় বছর মোটামুটি আপনারা ভালোই ছিলেন? প্রথম 3-4 মাস ইট ওয়াজ ওকে, বাট এরপর থেকে ফ্রিকোয়েন্টলি যেটা হলো যে আমাদের ফ্যামিলির সব মেম্বাররা খুব সিক হয়ে যেতাম একের পর এক, এবং প্রতি উইকে কেউ না কেউ আমরা হসপিটাল মানে যেতেই হতো। তো প্রথম আসলে ব্যাপারটাকে ওভাবে গুরুত্ব দেইনি, হতেই পারে। তো এটা হওয়ার পর আরেকটা জিনিস হচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের পাশে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যে অ্যাপ্লায়েন্স, কন্টিনিউয়াসলি জিনিসগুলো নষ্ট হতে থাকলো হুটহাট, উইদাউট এনি রিজন এগুলো নষ্ট হতে থাকলো। মানে নিজেও চেক করে দেখলাম বা যেভাবেই হোক, কিন্তু আই ফাউন্ড নাথিং ওয়াজ রং উইথ দ্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। বিকজ আপনি নিজেও একজন বলবো শিওর আপনি একজন নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট? জিনিসটা একটু দুঃখজনক যে আমার বাসায় আমি নিজেই প্রোটেকশনটা হচ্ছিল না ঠিক মতন, বুঝতে পারলাম না। তো আমি কি শুরু করবো? জি প্লিজ। হ্যাঁ লিসেনার্স, আসলে এই ব্যাপারগুলো আসলে শেয়ার করা যায় কিনা আমি বুঝতে পারি না, তবে রিসেন্ট কিছু ব্যাপারের কারণে আমি আসলে আসলাম। তো এখানে ওঠার পর যেহেতু আমরা ফ্রিকোয়েন্টলি শিখে যেতাম, শুরুর দিকে ব্যাপারগুলোকে পাত্তা দিলাম না। তারপর আমার বাসায় যে জিনিসগুলো, ডিভাইসগুলো ফ্রিকোয়েন্টলি নষ্ট হতে থাকলো। চেক করে দেখতাম বাসায় এক্সিস্টিং ইলেকট্রিক্যাল সিস্টেম বা যাই হোক, কিন্তু দেখা গেল কি খুব একটা প্রবলেম ছিল না যে এইগুলোর কারণে এইভাবে নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, এরপরে আমরা যে প্রবলেম গুলো ফেস করতে থাকলাম, হঠাৎ করে আমাদের ফ্যামিলি মেম্বাররা প্রচন্ড ভয় পেতে থাকলেন। ইভেন আমিও খুব ভয় পেতে থাকলাম উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। রাত 2টা-3টার দিকে ফ্যামিলি মেম্বার সবাই হঠাৎ করে, যে আমার হয়তো ছোট ভাই বোন চিৎকার দিয়ে, কি হলো, ভয় পাইছি, কি কারণে পাইছি, উইদাউট এনি রিজন বলতে পারছেন না। তো বাসার একটা সমস্যা কি, যখন মানে আমরা বাসার ভেতরে যাই তখন মনে হচ্ছে কি কোন একটা অস্বস্তিকর একটা অনুভূতি, যেটা এর আগে কোনো বাসায় আমি কখনো ফিল করিনি, আমাদের ফ্যামিলি মেম্বার কেউ ফিল করেনি। অস্বস্তিকর অনুভূতি মনে হচ্ছে কিছু একটা চেপে বসছে বাসার মধ্যে। আর যারা গিয়েছেন আমার বাসায় তারা মাথা ব্যথা, ঝিমঝিম, অস্বস্তিকর একটা অনুভূতি সবসময় যেন তাদের মধ্যে ছিল। তো আমার মানে কাজিন বলেন বা আমার রিলেটিভ বলেন, তারা আমার বাসায় আসলে কেউ বেশি দিন থাকতেন না, 2-3 দিন 4 দিনের মধ্যে চলে যেতেন, বলতে আমার বাসায় কোনো প্রবলেম আছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে আপনাদের এই যে বাসার প্রবলেমের কথা বলছেন, বা আপনি বলছেন যে আপনার বাসায় মানুষজন অসুস্থ হয়ে যেত বা এরকম নানান ধরনের কথা বলছেন, একটু আমাকে একটু যদি বলতেন যে যারা আসেন তারা কোনো সময় এরকম ধরনের কোনো কমপ্লেন করেছে কিনা যে আপনাদের বাসায় টেম্পারেচার রিলেটেড কোনো ঝামেলা আছে, বা অস্বস্তি লাগে, বা দুঃস্বপ্ন দেখে, এরকম ধরনের কোনো প্রবলেম কি হয়েছে? বছরখানেক আগে আমার এক চাচি গ্রাম থেকে আসেন, উনি ট্রিটমেন্ট পারপাসে। উনি আসার পরে উনি যেটা বললেন আমার মতোই, যে অস্বস্তিকর একটা অনুভূতি মনে হচ্ছে কিছু যেন বুকের উপর চেপে আসে। আচ্ছা, তো উনি একদিন, উনি আর ওনার মেয়ে মানে আমার কাজিন একটা রুমে দিনের বেলায় শুয়েছিল। হঠাৎ করে তারা দুজন, মানে আমি তখন বাসা ছিলাম, আমার আম্মা বললেন যে চিৎকার দিয়ে বাসা থেকে মানে রুম থেকে বের হয়ে আসে, বলতে কিছু একটা চেপে আসে এবং কোন একজন মহিলার মতো দেখছে, বা ওটা উনি ক্লিয়ার না। যার কারণে আমার আম্মা জিজ্ঞেস করলেন ভয়টা কেন হলো, বলে আমি বলতে পারবো, মনে হচ্ছে কিছু চেপে আসে, টেম্পারেচার রিলেটেড না, মানে অস্বস্তিকর অনুভূতি। এর 2 দিন পরে ওনারা কিন্তু চলে যান। তারপরে আরো যারা আছেন, ইভেন আমি নিজেই আমার বাসায় ঢুকলে আমার ভালো লাগে না বাসায়, যার কারণে আমি যখন বাইরে থাকি ইট ওয়াজ ওকে, বাট বাসায় ঢুকলে একটা অস্বস্তিকর অনুভূতি আর মাথা ব্যথা, ঝিমঝিম প্রায় হয়। এখন অনেকেই এক্সপিরিয়েন্স করে, অনেকেই করে না। আচ্ছা, তো যে করে সে আসলে বুঝে। আর একটা জিনিস হচ্ছে, এখানে আসার পরে কিছু উইয়ার্ড জিনিস, যেহেতু ভয় পাওয়া, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যাওয়া সবকিছু, উইয়ার্ড জিনিস হচ্ছে আমাদের বাসায় মাঝে মাঝে, এই রিসেন্ট হয়নি কিন্তু মাঝে মাঝে পুরো বাসায় সরিষার দানা ছড়ানো ছিটানো থাকতো ঘরের মধ্যে, মানে পুরো বাসায়। তো জিনিসটা একটু অদ্ভুত লাগলো, কারণ আমাদের বাসায় হ্যাঁ সরিষা হয়তো আমরা আনতেই পারি, কিন্তু এইভাবে চারপাশে ছড়ে ছিটে কে রাখবে? এগুলো কোথেকে আসে? আপনাদের বাসাটা কত তলায় বলেন তো? আপনাদের বাসাটা হচ্ছে 5 তলায়। তার মানে কেউ জানালা দিয়ে ছুঁড়ে মারবে এরকম কোনো উপায় না? আর আমার বাসার আশেপাশে বেশ ফাঁকা জায়গা আছে, যে একজন যদি উঠে বা আশেপাশে বাসা থেকে মারবে
তো আমরা আমাদের যে আশেপাশে হুজুর বলেন বা যাদের দুই একজনের সাথে ডিসকাস করি এই ব্যাপারে, দেখা গেল যে ওনারা বলেন না আসলে হয়তো একটু খারাপ কোনো জিনিস, তো উনি আমাদেরকে অ্যাজ ইউজুয়াল কিছু রিচুয়াল মেনে চলার বলেন, বাট ওটা আমাদের কোনো সলিউশন হয়নি। তো সবচেয়ে আরো একটা উইয়ার্ড ব্যাপার হচ্ছে আমরা একটা স্পেসিফিক রুমের ভেতরে, আমাদের বাসাটা বেশ বড়, তো একটা স্পেসিফিক রুমের ভিতর আমরা একদিন খাটের নিচে, যেহেতু আমাদের বাসায় কন্টিনিউয়াস প্রবলেম হচ্ছে, তো আমরা প্রায় ক্লিন আপ রাখার চেষ্টা করতাম। মাঝে মাঝে হতো কি প্রচন্ড দুর্গন্ধ পাওয়া যায় আমাদের বাসায়, এটা কিন্তু নর্মাল ডাস্টবিনের ময়লা না, আচ্ছা, এটা কেমন একটা বোটকা তীব্র দুর্গন্ধ, মানে 4-5 সেকেন্ড 6 সেকেন্ড থাকতো, মাঝে মাঝে একদম বেশ তীব্র দিয়ে জাস্ট নাড়া দিয়ে যেত, আবার মাঝে মাঝে প্রচন্ড সুগন্ধ পাওয়া যেত। তো আমরা হুজুর বলেন বা ইমাম সাহেবের সাথে ডিসকাস করে বলেন হয়তো ভালো কোনো কিছু পাস করে চলে গেছে বা খারাপ কোনো কিছু। তো আমরা এই কারণে আমাদেরকে বলছি আপনারা রেগুলার বাসাটা ক্লিন আপে রাখবেন এবং পরিষ্কার রাখলে জিনিসগুলো হবে না। তো একবার এরকম বেশ ভালো মতো ক্লিন আপ করতে গিয়ে দেখি কি স্পেসিফিক একটা রুমের নিচে একটা কাগজে মোড়ানো অ্যারাবিক লেখা বেশ তাজা রক্ত, মানে একটু ধরেন আগের দিনের জিনিস একটু হালকা হালকা শুকিয়ে গেছে, আর একটা কাটা মাথা বলতে অ্যাকচুয়ালি কাটা মাথা মানে মানুষ না কোনো প্রাণী নেই, এটা অ্যাকচুয়ালি একদম শুটকি মাছ থাকে না, বড় সাইজের শুটকি মাছ যদি হয় একটু ছুরি শুটকি বা সামথিং। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে বেশ বড় সাইজ, আমার বাসায় যদি শুটকি মাছ খাওয়া হয় তাহলে নিশ্চয়ই এখানে আমি খাটের তলে এভাবে রাখবো না, রাইট। জিনিসটার ছবি তুলে রেখেছিলাম এবং আমি কম্পিউটারে রেখে এবং আমাদের যে ইমাম সাহেবের সাথে দিয়েছে ওনাকে দেখেছিলাম, উনি বলছেন যে হয়তো বেশ খারাপ কিছু আছে আপনার বাসা, আপনারা ইমিডিয়েট বাসাটা চেঞ্জ করার চেষ্টা করেন। তো প্রবলেমটা হচ্ছে কি বাসা যখনই আমি চেঞ্জ করতে যাই কোনো না কোনো প্রবলেম, যেমন আমার ফ্যামিলি প্রতি উইকেই কেউ না কেউ সিক থাকি। লাস্ট রোজাতে আমার বাবা মা এমনিতে অসুস্থ, আমার ছোট ভাই অসুস্থ, হসপিটালে ছিল, আমার বাবাকে ফার্স্ট রোজাতে হসপিটাল। আপনার বাবার যে অসুস্থ হওয়ার ঘটনা সেটাও তো খুব অদ্ভুত, একটু আমাকে বলবেন যে কিভাবে তিনি প্রথম অসুস্থ হলেন? মায়ের ঘটনাটা হ্যাঁ তা তো বলবেনই, আপনি একে বলেন। বাবার ঘটনা, আচ্ছা মায়ের ঘটনাটা আগে বলি। যেটা আগে ঘটেছে সেটা আগে বলবেন। হ্যাঁ, সেটা হচ্ছে এইরকম ঘুরতে ঘুরতে তো ব্যাপারটা হচ্ছে কি সবই তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভয় পাচ্ছে। তো 2013 ডিসেম্বরের 3 কি 4 তারিখ হবে, এই এমনই কোন একদিন হয়তো আমি ভূত এফএম শুনছিলাম, আমার ছোট ভাই সহ আমাদের বাসার পেছন থেকে একটা স্ট্রিট লাইট আলো আমার বাসার জাস্ট জানলা দিয়ে ঢুকতেছে, তো আমার অন্য রুমে যে করিডোর সেখানে আপনার আলোটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার আম্মা উনি বেশ পরিপাটি হয়ে জাস্ট আমাদের দিকে ঝুঁকে আছেন, ঝুঁকে আমাদেরকে দেখতেছেন দরজা থেকে, মানে একটা থাকে না আগ্রহ সহকারে দেখা যে কি করছে, নর্মাল দাঁড়িয়ে থাকে না। তো ভাবলাম যে আম্মা তো এত রাতে নর্মালি জেগে থাকে না, তখন প্রায় রাত 1-1:30টার মতো বাজে। আমি আমার ছোট ভাইকে বললাম কি আম্মা এত রাতে উঠলো, মানে উনি তো এত রাত জেগে থাকে না, বলে নিশ্চয় ইয়ে করে, জাস্ট আমাকে ডাক দিলাম, উনি কোনো রেসপন্স করেন নাই দেখে আমি পাশেই সুইচ থেকে লাইট দিয়ে দেখি দেয়ার ওয়াজ নোবডি, কেউ ছিল না। তো ভাবলাম আসলে চোখের ভুল, হয়তো আম্মাই হয়তো ঘুমের ঘরে ইয়ে সামথিং, আমি জাস্ট তারপরেও ভাবলাম যে কি ব্যাপার আম্মা তো এত রাতে উঠে না, একটু নক করে দেখি। তো আব্বা মানে ওনাদের রুমটা নক করে দেখি, দেখার পর আমি বললাম যে কি ব্যাপার আম্মা কি উঠছিলেন নাকি, না তোমার মতো একবার ঘুমাতে গেলেন, এই যে এখন পর্যন্ত ঘুমানো। তো সকালবেলা পর দিয়ে আম্মাকে শেয়ার করে, আম্মা বলে দেখ যা দেখছিস আসলে আমরা তো এখানে একটু প্রবলেম আছে, হয়তো কিছু না কিছু হয়েছে, এগুলো নিয়ে আর ইয়ে করে না। তো আমিও আর ব্যাপারটাকে পাত্তা দিইনি। সবচেয়ে ট্র্যাজিক যে ব্যাপারটা 3rd ডিসেম্বর প্রবলেম 5th ডিসেম্বর আমার আম্মা ব্রেন স্ট্রোক করেন কোন কারণ ছাড়া। ব্রেন স্ট্রোক হতেই পারে, বাট হ্যাঁ এটা হতে পারে, আমি আর কোইন্সিডেন্ট মিলাম না, হতে পারে করেন। ওকে কি করবো, 1 বছর আম্মা বেশ অসুস্থ, ওনার মেমোরি লস হয়ে গেছে মাঝে মাঝে, যাই হোক ওনাকে রিকভার করতে করতে। তো এই ফাঁকে বাবা আম্মার টেনশনে বেশ রাতে উঠে নামাজ পড়ে আবার একটু কোরআন শরীফ পড়তেন। তো এই 2014 ডিসেম্বর 3 কি 4, আমি এক্সাক্ট আসলে এখন মনে নেই, দেখি মানে আমার বাবা মানে বারান্দায় দাঁড়ানো, বাসা তো 2টা বারান্দা, তো আমরা যে রুমে থাকি অ্যাটাচ বারান্দা, ওইটার অপোজিটে আরেকটা বারান্দা আছে, ডাইনিং রুম পার হয়ে যেতে হয়, সে বারান্দায় বাবা, মানে আমার যতটুকু মনে হলো অস্পষ্ট মানে আলো আসতেছে, তো কারণ আমার বাবা যে ভঙ্গিটা দাঁড়ানো থাকে ওই টাইপেরই, তো কেউ উঠবে না, আমার ভাইটা তো শুনবে, রাইট। তো আমি আব্বাকে ডাক দিব কারণ উনি নিজেও ডিস্টার্ব ফিল করতেছেন, কারণ আম্মা অসুস্থ। জাস্ট আমার পাশে সুইচটা অন করে ওনাকে দেখতে গিয়ে কি দেওয়ার নোবডি, মানে এই জিনিসটা এখন আমি মনে করি হয়তো আমি ভুল দেখছি, কিন্তু আমি মানে নিতে পারি। মানে যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনি আপনার এই ঘটনা যদি বুঝতে চান, বেশি ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে বলবো যে আপনি আপনার নিজের বাড়ির পরিবেশটা চিন্তা করুন এবং নিজের কাছের মানুষগুলোর মুখগুলো চিন্তা করুন, এবং বিভিন্ন ক্যারেক্টার যেগুলো বলছেন উনি, সেখানে নিজেদের মানুষদের জায়গা মানে সেই জায়গাগুলোতে বসান এবং তারপরে পুরো জিনিসটা উপলব্ধি করুন যে কেমন হতো যদি এই ঘটনাটা আপনার সাথে ঘটতো। আচ্ছা, এবং আপনার মা অসুস্থ হওয়ার পরে কি আপনার বাবা অসুস্থ হন? হ্যাঁ, উনি 2013 এই সমস্যা 2014 3rd কি 4th ডিসেম্বর, 3rd সম্ভবত সোফার, ওইটা দেখার
পরের দিন থেকে, ওইটা মনে হয় 5 ডিসেম্বর ছিল, পরের দিনই বাবা হঠাৎ করে পা ভেঙে সকালবেলা প্রচন্ড অসুস্থ যেন, উনি একদম নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। ইমিডিয়েট আমাদের বাসার অপোজিটে, বাসার কাছাকাছি একটা নিয়ারেস্ট হসপিটাল আমরা ওনাকে নিয়ে যাই। যাওয়ার পরে জানতে পারি উনিও ব্রেন স্ট্রোক করছেন এবং একই অসুখ, ওনার লেফট সাইড ফুল প্যারালাইজড হয়ে গেছেন। তো যার কারণে আমি আসলে ব্যাপারটা কোইন্সিডেন্স বলবো না, ঠিক সেম টাইমের ঘটনা। আমি আসলে আমার ক্লোজেস্ট কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি না, অনেকে হয়তো বিশ্বাস করবে না, যেহেতু এর আগে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের কথা বলার কারণে তারা আমাকে বলছে তুমি হয়তো ঠিক মতো ইয়ে করো না, নিজে একজন ইয়ে হয়ে কিভাবে করো না, কিন্তু কাউকে তো আসলে বুঝাতে পারি না আমি আসলে কি ফিল করছি। তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে প্যারালাইজড, এই দুটো জিনিস আমি রিলেট করতে পারছি না আসলে আমি কি দেখছি, এটা কি, এই দুটো জিনিসের সম্পর্ক কি। আমার বাসায় মানুষের আসলে কিছু একটা চেপে বসে, হুটহাট ভয় পাচ্ছে, আমি নিজে পাচ্ছি, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। সরিষা ইভেন যে বললাম না কাটা মাথা, তার কয়েকদিন আগে আমি গরুর চোয়ালের খুলি, মানে গরুর হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এটা মানে ভয়াবহ ব্যাপার আসলে। জিনিসটা কেন কোথেকে আসবে? একটা মানুষ আমাদের বাসায় যদি আমি গরুর মাংস খাই, নিশ্চয় আমি ওই চোয়ালটা নিয়ে আসবো না, কোরবানির সময় নিশ্চয় আমার মাথাটা আমি ওখানে রাখবো না। এটা কোথা থেকে আসছে? তারপরে সরিষা দানা ছড়ানো ছিটানো পুরো বাসা ভর্তি, জিনিসটা কি? মানে শুধু আমাদের ফ্ল্যাটটাতে এই ঘটনা ঘটছে, যদি এটা মনে হতো যে পুরো বিল্ডিং এর ইলেকট্রিক্যাল সিস্টেম বা সামথিং কোনো সমস্যা, তাহলে বোধহয় অ্যাজ ইউজুয়াল ব্যাপার। আমাদের ফ্যামিলিতেই ফ্রিকোয়েন্টলি সব সিক হচ্ছে। আমাদের বাবার কলিগ যারা, ওনারা বলেন আপনার বাসায় এত প্রবলেম করে, আপনারা হয়তো দোয়াদুর উপরে বাসায় করেন, নাহলে বাসা চেঞ্জ করার চেষ্টা করেন। সবচেয়ে মজার ব্যাপার শুনেন, মানে মজার ব্যাপার, অদ্ভুত লাগে এই জিনিসটা, যখনই বাসাটা চেঞ্জ করতে একটা অ্যাটিটিউড নিয়ে আমরা প্রসিড করি, কোনো সমস্যা। একবার আমরা অ্যাপ্লিকেশন, যেহেতু এটা একটা গভর্নমেন্ট নাম প্রকাশ করছি না, তো এটা অ্যাপ্লিকেশন দিয়ে বাসাটা চেঞ্জ করতে হয় বা সামথিং, একটা প্রসিজার আছে। একবার এরকম দেওয়া হয়েছিল, যাকে দেওয়া হয়েছিল হি ওয়াজ হোল আউট, মানে ওকে, বাট উনি 3-4 দিন পর অসুস্থ হয়ে এবং লাস্টে দেখা গেলে উনি ট্রান্সফারই হয়ে গেছেন। আমার কাজটা কিন্তু পেন্ডিং রয়ে গেছে আজ পর্যন্ত। সেকেন্ড টাইম, মানে এত প্রবলেমের পরে সেকেন্ড টাইম ভাবলাম যে ঠিক আছে, আর আমরা এখানে থাকবোই না, ভাড়া একটা বাসায় চলে যাব। এই লাস্ট কিছুদিন আগে বাবা আবার সেকেন্ড টাইম স্ট্রোক করে। এখন এমন একটা কন্ডিশন, কোথাও মুভ করানো কোনো জায়গায় নেই, মনে হচ্ছে এখানেই আমার থেকে যেতে হবে, কারণ আমি অসুস্থ, ইয়ে নিয়ে কোথায় যাব কিভাবে, এখন বললেই তো আসলে কোথাও শিফট করা যায় না, একটা তো সময় লাগে বা একটা শরীর স্বাস্থ্য ঠিক থাকা লাগে যে এক জায়গায় যাওয়ার জন্য, পারছি না। তখন আমার মা মাঝে মাঝে এই বাসাটা আমাদের খাবে, কারণ এখানে আসার পরে যে এরকম সমস্যা হচ্ছে কোথাও, আমি এর আগে যে বাসায় থাকতাম আমি নিজে সেপারেট রুম বা যেটা হোক, এখানে আসার পর আমি সত্যি লজ্জারও বলা ভুল হবে, যাই হোক আমি একা ঘুমাতে পারি না, মনে হচ্ছে আমার নিজের প্রতি কিছু, আমি আমার সাথে ভাইকে বা যেই থাকে আমি তাকে ঘুমাই, বললাম না হুটহাট বয় কেন, উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন। এবং আপনি একটা জিনিস বলছিলেন যে আপনাদের এখানে টেম্পারেচারেরও ঝামেলা হয়, হ্যাঁ, টেম্পারেচার চারিদিকে সবকিছু স্বাভাবিক আছে, হঠাৎ করে হয়তো দেখলেন যে প্রচন্ড, মানে আপনার মনে হচ্ছে মানে মানে গরম হয়ে যাচ্ছে, এটা যেটা এমন আমার ওই যিনি ভয় পেয়েছিলেন, মানে আমার যে আন্টি আসছিলেন উনি বলছেন এটা শীত গ্রীষ্মের ব্যাপার না, প্রচন্ড, যেমনি স্পেসিফিক যে রুমটাতে আমাদের ছিল উনি নাকি বললেন যে কোনো ফ্যান ছাড়া দরকার হয় না, প্রচন্ড ঠান্ডা, কিন্তু রেস্ট অফ আদার রুমস আর কোয়াইট ওকে। আবার মাঝে মাঝে ভীষণ গরম, এমন অনেকেই বলে যে টপ ফ্লোরে থাকলে গরম, কিন্তু এই গরমকে আমি কি বৃষ্টির দিন এই গরমটা ফিল করবো না? কিছু দেখেন আপনারা কোনো সময়? ওয়েল, যেটা হচ্ছে আমি পার্সোনালিতে এই দুইটা জিনিস আমার আম্মাকে, যেই যদি আম্মা মানে ওইরকম আর বাবার মতো দেখলাম, আর আমার ফ্যামিলি মেম্বার মাঝে মাঝে দেখেন যে কি দরজার মধ্যে কিছু একটা সামথিং, বাট ওভাবে বুঝতে পারে না, মনে হচ্ছে অবজার্ভ করতেছে। তো ওই জিনিসটাতেই আমরা হয়তো ভাবলাম যে আমি আমার মাকে দেখলাম উনি এভাবে খুব আগ্রহ সহকারে দাঁড়িয়েছেন, যার কারণে এখন হয় কি, এটা আসলে বলবো কি পরে না, কাঁথামুড়ি দিয়ে ঘুমানো যদি এখন করতে হয় এই যুগে ভয়ে, আমার ফ্যামিলি মেম্বাররা এখন পারত পক্ষে, আমি নিজেই কাঁথামুড়ি দিয়ে মনে হচ্ছে আমি ঘুমাবো, মানে এটা বলা যাচ্ছে না, মানে ফিল করা যাচ্ছে না। আর ফ্রিকুয়েন্টলি সিকনেস এর কারণে, আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আসার পরে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা খুব ডিপ্রেস হয়ে যান, মানে আমার বাসায় ঢুকলে আমি নিজেই ফেড আপ হয়ে যাচ্ছি, মেজাজটা আমার ফ্যামিলি মেম্বারদের মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে, সত্যি কথা ভাই, এটা পার্সোনাল কি বলবো, এর আগে কিন্তু এমন ছিলাম না, সবাই কেমন জানি একটু ফেড আপ, মন মরা। বাসা থেকে বেরোলাম অন্য কোথাও গেলাম, হয়তো আপনার বাসা আমি গেলাম, আই এম ওকে, বাট আমার নিজের বাসা আমার নিজের কাছে আপন মনে হয় না। এখন আমি কখনো এই টাইপের ভাবি না যে শেয়ার করব বা এই টাইপের ঘটনা আসলে মানুষের সাথে ঘটে। আমি হয়তো অতিরঞ্জিত কিছু দেখি না, অনেকের হয়তো দেখতে পারে আরো আল্লাহ মাফ করুক ভয়ঙ্কর কিছু, কিন্তু যে ছোটখাটো যে ঘটনাগুলো, এই যে জিনিসপত্র পাওয়া, ব্লাড, তারপরে অ্যারাবিক লেটার, গরুর খুলি, এগুলোর কি রিজন ভাই, আমার তো আসলে কোন ধরনের কোনো মানে মিলাতেই পারছি না। এবং একের পর এক সবাই অসুস্থ হয়ে যাচ্ছে এবং আপনারা বাচ্চারা চেঞ্জ করার চেষ্টা করছেন। আচ্ছা, কি মনে হয় আপনার নিজের কাছে, কি মনে হয় যে কোন ধরনের সমস্যা হতে পারে এটা, আপনার কি মনে হয়?
আসলে আপনাকে যদি গেস করতে বলি, আমি এখন আমি যে হুজুর বা যাদের সাথে কথা বলছিলাম, হয়তো এখানে কারো এক্সিস্টেন্স ছিল, বা এখানে একটা ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু আগেও মানুষ ছিল, এমন না যে এটা খালি বাড়ি অ্যাবান্ডেন্ট কোনো প্লেস ছিল, এখানে আগেও মানুষ ছিল, তাহলে তাদের কেন সমস্যা নেই, আপনাদেরই কেন সমস্যা হচ্ছে? তো আমরা নিয়ারেস্ট আদমকে বলছে হয়তো আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, সামথিং লাইক দ্যাট, হয়তো এই কারণে আপনাদের এই প্রবলেম গুলো হচ্ছে, কিন্তু কেউই আসলে আলটিমেট কোনো কিছু আমাদেরকে অ্যান্সার দিতে পারি। এখনো আমরা ইনসিকিউর অবস্থা ফিল করছি। তো দোয়া করবেন, অ্যাকচুয়ালি সবার কাছে দোয়া চাই আমার বাবা মায়ের জন্য। আসলে যত সম্ভব চাচ্ছি যে এখান থেকে চলে যেতে, কিন্তু রিসেন্টলি বাবা আবার অসুস্থ হওয়ার কারণে আবার পোস্টপন্ড হয়ে গেছে। আমি আসলে মুভ করতেও মানে ব্যাপার হচ্ছে, মানে পাচ্ছি না আর কি। যে ফ্যামিলি মেম্বার সুস্থ থাকলে, বাবা বেশ সুস্থই ছিলেন ফার্স্ট স্ট্রোকের পরে, সেকেন্ড টাইমের পরে আবার। আপনি কোন সময় দুঃস্বপ্ন দেখেন নেই? দুঃস্বপ্ন মাঝে মাঝে হয়তো দেখছি, যেমন অনেকে বলেন বোবাই ধরা, মাঝে মাঝে আমিও চিৎকার দিয়ে উঠছি, দেয়ার ইজ নো অ্যাপারেন্ট রিজন। হ্যাঁ, আমিও কিছু দেখছি। আরেকটা জিনিস যে আমি অফার হয়তো আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার আম্মু একদিন শুয়েছিলেন, আমি বাসায় ছিলাম না, আমি তখন অফিসের কাজে। তো উনি দেখছেন যে আমার বোন ওনার পাশে বসা, এবং বেশ চুল টুল ছাড়াও কিন্তু নর্মাল ভঙ্গিতে আমার আম্মার দিকে আস্তে আস্তে বলতেছেন, আমি কিন্তু ও না, মানে আমার বোন না, আমি কিন্তু এখানে কাউকে এভাবে ইয়ে করতে শান্তি সামথিং এরকম। আমার তখন ইয়ে করলো, কারণ আমার আম্মার রিকল করতে পারেন নাই, তো আমি তখন বলতে পারিনি। তো এই জিনিসটা পরে পরে আমরা আসলেই খুব ভয় পেয়ে গেছি। পরে আমার মার সাথে সাথে উঠে আমার বোনের রুমে গেছেন, গিয়ে দেখেন যে শি ওয়াজ স্লিপিং, বডি ওয়াজ দেয়ার। এবং এই জিনিসগুলো যদি আসলে প্যারানর্মাল কিছু হয়, তাহলে হয়তো এটাই, আমি আর কিছু বলতে পারবো না। মানে এখন আমি আসলে সত্যি কথা বলতে কি, ফ্যামিলি মেম্বার, বিশেষ করে বাবা মা অসুস্থ থাকেন, আমি একটু ডিপ্রেস হয়ে গেছি। ফ্রিকোয়েন্টলি চেইন অফ প্রবলেম এক কথা, ফ্রিকোয়েন্টলি সিকনেস হলে আমি সবাইকে তো ইয়ে করতে পারি না বুঝতে আসলে। পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি ইঞ্জিনিয়ার, আমি ধরে নিলাম আপনার নাম এক্স, এবং তিনি এতক্ষণ তার ঘটনা বলছিলেন, এবং তিনি যে সময়টা দুঃসময়টা পার করছেন, এটা সবচাইতে ভালো তিনি বুঝতে পারছেন যে কতটা বেশি, কতটা বড় রকমের একটা সমস্যা তার জীবনে এসেছে, এবং তারা চেষ্টা করছেন আপনার এই বাসাটা ছেড়ে চলে যাবার জন্য, সেটাও তারা পাচ্ছেন না, এবং নানান ধরনের প্রবলেম, প্রতিদিন এই প্রবলেমগুলো নিয়েই বেঁচে থাকতে হচ্ছে। এটা খুব কষ্টের একটা ব্যাপার, এবং সবাই তার জন্য পারলে দোয়া করবেন, এবং অবশ্যই আমিও তার মঙ্গল কামনা করি, এবং আশা করি যে এই সমস্যা থেকে তিনি বেরিয়ে আসেন খুব তাড়াতাড়ি। আমি দেখতে পাচ্ছি হামিম আমাদের বলছেন যে আন্ডারটেকার ইজ ব্যাক। ওকে, আমরা তো এই রিলেটেড কিছু ঘটনা শুনবো, তাই না? আমাদের এখানে হসপিটাল রিলেটেড কিছু ঘটনা রয়েছে, আমাদের এখানে কবর রিলেটেড কিছু ঘটনা রয়েছে, এবং আমার এখানে আরো অনেকেই মানে এখানে আমাদের SMS করছেন, এবং সেই ঘটনাগুলো এক এক আমি পড়বো। বুড়ি আমাকে লিখেছেন যে তিনি ধারণা করছেন যে এটা হয়তো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো প্রবলেম তাদের বাসায় চলছে, এরকম কিছু একটা। সোহেল লিখেছেন যে আজকে বিশেষ কিছু কি আছে, একটু আগে বলছিলাম যে হসপিটালের ঘটনা রয়েছে, একটু আগে বলছিলাম যে কবরের একটা ঘটনা রয়েছে, এবং এছাড়া আরো বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো আপনারা শুনতে পারবেন। আমাদেরকে এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে আমাদের SMS করেছেন, সুস্মিতা বড়ুয়া আমাদের SMS করেছেন বিএন কলেজ চট্টগ্রাম থেকে, লিখেছেন ভাই হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, এবং তিনি বলেছেন যে আজকের ভূত শুনতে ডিফারেন্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রতিদিনই ডিফারেন্ট করার চেষ্টা করি, কতটুকু পারি যায় না, এবং আমাদের অপারগতাগুলো আপনারা যে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। সিদ্দিক খান আমাদের লিখেছেন যে নাইস, লিখেছে তার কাছে এই স্টোরিটা। খুলনা থেকে রেগুলার SMS করেন, আজকেও করেছেন আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে ভয়ের এক্সপেরিয়েন্স ওয়েলকাম। ওকে, খায়রুল ইসলাম আমাদের SMS করেছেন আমাদেরকে আকরাম, এবং তিনি বলছেন গ্রেট স্টোরি। এছাড়াও আমাদের দেখেছি গোলাম রাব্বি SMS করেছেন মিটফোর্ড হসপিটাল থেকে, মিটফোর্ড ঢাকা থেকে, এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি উৎস চট্টগ্রাম থেকে SMS করেছেন সাকিব, এবং আজকে তিনি প্রথম SMS করলেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার SMS এর জন্য। মিজান আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও মুন্না, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তমাল, SMS করেছেন আমাদেরকে খুলনা থেকে, আবারও দেখতে পাচ্ছি যে আফরিন এবং আনোয়ার এবং আফরিন। জুনায়েদ আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, শাওন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা এটা ইমেইলে যাব নাকি এটা ব্রেক নিতে হবে আমাদের? আমরা ইমেল পড়তে পারি না, নাকি ব্রেক দিব?
আমরা একটা ইমেল পড়ে ফেলি, কারণ একটা ঘটনা গেছে, আমরা গালি শুনতে চাই না, গালি শুনতে কারোরই ভালো লাগে না। এবং আমি আহ, একটা ঘটনায় পড়ছি। ঘটনাটা লিখেছেন আমাদের একজন লিসেনার, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম। ঘটনাটা খুবই সমসাময়িক, মানে সমসাময়িক বলছে এই যে রমজান মাস আমরা শেষ করলাম এবং তার সেই সময়ের একটা ঘটনা আর কি, রমজান রিলেটেড। সো এখন নিশ্চয়ই অনেকের ঈদের ছুটির পরে ঘটনাটা ভালোই লাগবে। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি এবং মাসুম ভাই দুজনেই ভূত এফএমের সাথে ভালোই আছেন। আমি খন্দকার মোহাম্মদ শাকিল আহমেদ সাভারের ক্যান্টনমেন্টের পাশের গাজীর চট নয়াপাড়া গ্রাম থেকে বলছি। ঘটনাটা বলার আগে আমি আমার গ্রামের একটু বর্ণনা দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। আমার গ্রামে বাংলাদেশ, আচ্ছা তারপরে লেখাটা বোঝা যায়নি, বাঁশবন এবং গ্রামের বিরাট একটা পথ আর কয়েকটা ছোট পথও বাঁশবনের ভেতর দিয়ে গেছে। এবং বলে রাখা ভালো যে বাড়ি থেকে মসজিদের দূরত্ব 5-6 মিনিটে। যাই হোক, এবার আমি ঘটনায় যাচ্ছি। ঘটনাটা এখনো টাটকা, আলবোধ রীতিমতো কিছুক্ষণের জন্য যে কারোরই সমস্ত শরীর শিউরে উঠে গায়ের পশম দাঁড়িয়ে যাবার মতোই। গত 26শে রমজান, এই তো কিছুদিন আগে, 27শে রমজান শবে কদরের রাতেই ঘটনাটি বলছি, যা মসজিদ থেকে বাড়ি ফেরার সময় ঘটে। যেহেতু আমি ছোটবেলা থেকেই অনেকটাই ধার্মিক টাইপের, তাই সব নামাজি জামাতে আমি আদায় করার চেষ্টা করি। আর বিশেষ করে রাতের গুলোতে ছোটবেলা থেকেই সবার পরে ইবাদত বন্দেগী করে বাসায় ফিরতে পছন্দ করি। যেহেতু পবিত্র রাত এবং শবে কদরের রাত, সুতরাং সবার আগে মসজিদে হাজির হই এবং প্রায় ঘন্টাখানেক আগেই হাজির হয়ে যাই। গিয়ে দেখি এতেকাফের লোক আর ধবধবে পাঞ্জাবি পরা প্রতিদিনের পরিচিত হুজুর এবং কামাল নামের এক বাক প্রতিবন্ধী। বিগত কয়েকদিন ধরেই এলাকায় দিনে রাতে বিদ্যুৎ থাকছে না। দিনের বেলায় বিকেলের দিকে হালকা বৃষ্টি আর শেষ সন্ধ্যায় আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল। ইফতারের পরেই বিদ্যুৎ চলে গেল। সমস্ত এলাকা নীরব সাগরের মতো লাগছে। যাই হোক, মসজিদে গিয়ে দেখি হুজুর এপাশ ওপাশ করছেন, মোমবাতি আছে কিন্তু দেশলাই নেই, তাই আলো জ্বালাতে পারছেন না। আমি মসজিদে ঢুকেই স্মার্টফোনের হেভি ফ্ল্যাশ লাইটটা অন করে দেশলাই খুঁজলাম এবং কামাল ইশারায় আর ভঙ্গিতে বুঝালো দেশলাই শেষ। তাই পাশের মাদ্রাসা থেকে জানালা দিয়ে চেঁচিয়ে দেশলাই আনলাম, আলো জ্বালালাম। দরজা জানালা দিয়ে পাক খাওয়া বাতাসে নিভু নিভু প্রায় মোমবাতি। যাই হোক, প্রচন্ড বৃষ্টিতে মনে হয় 14-15 জন হবে নামাজে এসেছিল। গরমে সবার অবস্থা নাজেহাল। তাই হুজুরকে কানে কানে বললাম যে অন্য দিনের চাইতে একটু দ্রুত নামাজ পড়ালে ভালো হয় সবার জন্য। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ জানালেন। তারাবি নামাজ পড়তে পড়তেই সকালেই ভ্যাপসা গরমে ভিজে নাজেহাল অবস্থা, ঘামে ভিজে চপচপা সবার শরীর এবং ভিতর শেষ করে বিরিয়ানি খেয়ে 7 জন বাদে সবাই 9টা 30-এ চলে গেল। তখন নফল ইবাদত শেষে হালকা বৃষ্টিতে হুজুর আর আমি 10টা 10-এ বের হলাম বাড়ির উদ্দেশ্যে। হুজুর বলল, আপনার বাড়ি কি ওই বাঁশবনের দিকে? আমি বললাম, হ্যাঁ। কেন, আপনাকে বাসায় এগিয়ে দিতে হবে? আমার সাথেই আসেন, একসাথে যাই। আমি বাড়ি চলে যাব, আপনাকে রাস্তায় তুলে দেব। তখন হুজুর আমার সাথেই হাঁটা শুরু করলেন। যেহেতু সেই ছোট্ট কালের পরিচিত পথ, তাই ফ্ল্যাশ লাইট না জ্বালিয়েই দুজনে চুপচাপ চলছি। আমি সামনে, হুজুর হাঁটছেন পেছনে। 5 মিনিট পর সেই ঘন কালো আঁধারে ঘুটঘুটে বাঁশবন, বটগাছ, কবরস্থান পার হতে ঘটল ঘটনা। যখনই হুজুরকে পথে বিদায় দিতে পেছনে ঘুরলাম, দেখে আমি থমকে গেলাম, শরীর নিস্তেজ হয়ে গেল। চমকে উঠলাম, এ কি, আমি একা হাঁটছি? তাহলে হুজুর কই গেল? এতক্ষণ কার সাথে হাঁটলাম? কে রাস্তা পার করে দেওয়ার কথা বলল তাহলে? আমি এদিক ওদিক তাকিয়ে কারো সাড়া না পেয়ে কিছুটা হতভম্ব আর ভয় নিয়ে বাড়ি ফিরলাম। ছোটবেলা থেকেই শুনে আসছি বিশেষ রাতে নাকি জিনেরা চলাফেরা করে, অনেক কাণ্ডও ঘটায়। কাউকে ভালো লাগলে সহযোগিতা করে বা ছদ্মবেশে দেখা দেয়। তাছাড়া পুরো রমজান মাস জুড়েই মৃত আত্মাদের মাগফিরাত এবং নাজাদের জন্য দোয়া পাবার জন্য জীবিতদের কাছে অদৃশ্য আনাগোনা। কিন্তু রাতে যখন জানতে পারলাম যে আমাদের মসজিদের হুজুর নাকি সেই রাতে অন্য মসজিদে ব্যস্ত ছিলেন, তখন তো আমি বিস্ময়ে কুপোকাত। এ কি শুনছি আমি? তাহলে হুজুর বেশে মসজিদে বা রাস্তায় কে ছিল? জিন না তো? কার সাথে বা মসজিদ থেকে কথা বলতে বলতে বের হলাম? কার সাথে হাঁটছিলাম? কে বা আমার পথ
পথে এগিয়ে দেওয়ার কথা বলল। তবে এইটা ভেবে কিছুটা হলেও নিস্তার পেলাম যে আর যাই হোক ওই পথে প্রায় খারাপ অঘটন ঘটে। একদিন আগে একটা গলা কাটার ঘটনাও ঘটেছে আশেপাশে। তবুও যেহেতু আমি ভয় না পেয়ে মসজিদে গিয়েছিলাম, হয়তোবা আমার ভয় বা একাকিত্ব কাটাতে কিংবা বিপদ থেকে বাঁচাতেই কোনো জিন বা ভালো আত্মা একটু প্রহসন করে পথ পার করে দিয়ে গেল। ঘটনাটা কতটা ভয়ের তা বলতে পারবো না, তবে যদি কারো সাথে ঘটে নিশ্চয়ই হিম শীতল আকস্মিক চমকানোর একটা অনুভূতি টের পাবেন মুহূর্তেই। অনেক আগে ভূত এফএম কোনো এক পর্বে মানুষের বেশে জিন এসেছিল বলে শুনেছিলাম। এবং তাহলে শ্রোতা বন্ধু বান্ধবদের কাছে প্রশ্ন, আপনাদের সাথে সবসময় যারা আছে তারা মানুষ তো? এই হচ্ছে ঘটনা, এবং এই ঘটনা আমি পড়ে শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কোনো কথা হবে না, এক্ষুনি আমাদের একটা বিরতি নিতে হবে এবং বিরতির পরে অপেক্ষা করছে আপনার জন্য দারুণ দারুণ সব ঘটনা। এবং যে গেস্ট এরপরে ঘটনা বলবেন তার নামও আমি বলিনি, সেটা আপনারা আসলে জানতে পারবেন। সুতরাং আশা করছি আপনাদের পুরো সময়টা খুব আনন্দে কাটবে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:32। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তাল আসির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। এবং আমাদের সাথে এখন উপস্থিত আছেন ডক্টর আলিফ, যিনি একটা নতুন ঘটনা আপনাদের উপহার দিবেন। আমরা সেই ঘটনায় শুনবো আপনার কাছে। আলিফ, কোন ঘটনা শুনছি? আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই। রাসেল, আজকে তো অনেকগুলো ঘটনা নিয়ে আসছি রাসেল ভাই। এর মধ্যে কবরের ঘটনা যেটা বলেছিলেন একটু আগে সেটাই বলবো, এবং একটু সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। লাস্ট বার যখন এসেছিলাম ঘটনা পুরোপুরি প্রপারলি বলতে পারি নাই, অসুস্থ থাকবার কারণে। আজকে কিছু ঘটনা নিয়ে আসছি সবার জন্য, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে, আমি জায়গার নামটা মেনশন করতে পারবো না কোন জায়গার এটা ঘটনা, এবং যে লোকটি প্রত্যক্ষ করেছেন তার নাম হচ্ছে আব্দুস সালাম, এবং তিনি এই জিনিসটি দেখেছেন বা উনি জিনিসটি মানে বুঝতে পেরেছেন, বা এই জিনিসটি সে পুরোটাই এই জিনিসের সাথে ভিকটিম, যিনি 1992 সালে। তো ওনার গ্রামের বাড়ি, ওনার বাসা থেকে বাজার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে প্রায় অর্ধ মাইল। তো এতটুকু রাস্তা হেঁটেই যেতে হতো আর কি, সবকিছু করবার জন্য বা যাই আনতে হইতো ওই এত দূর রাস্তায় পার করে যেতে হতো। আশেপাশে কোনো ছোটখাটো এবং টঙের দোকানও ছিল না। তো রেগুলার যেতে আসতে একদিন হঠাৎ করে, সেদিন বিকালবেলায় আর কি বাজার থেকে ব্যাক করবার সময়, নর্মালি ওই রাস্তাতে যাওয়ার পথে একটি মানে বাঁশঝাড় টাইপের একটি জায়গা ছিল এবং পাকা কিছু কবর ছিল। তো নর্মালি উনি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় সালাম জানিয়ে যেত। হঠাৎ করে একদিন কি হলো, বাজার থেকে ব্যাক করবার সময় উনি ওই জায়গাতে আসার পরে দেখলো যে একটি মানে অনেক লম্বা একজন লোক খালি গায়ে, কোমরে গামছা বাঁধা, সে কবর খুঁড়ছে। তো কৌতূহল বশত সেই লোকটার কাছে যে জিজ্ঞেস করে, ভাই কে মারা গেছে? কিন্তু উনি কোনো ধরনের উত্তর দেন না, কবর খোঁড়াতেই সে ব্যস্ত। এক পর্যায়ে আরো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলো কৌতূহলের কারণে, যে কে মারা গেছে, কোন বাড়ির লোক মারা গেল। কিন্তু ওই লোকটি কোনো ধরনের বিকার নেই, কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চিন্তাই করছে না। এমন একটা ভাব যে ওনাকে কেউ দেখছে না। তো উনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে পরের দিন আবারও ঠিক একইভাবে বাজারে যেতে হচ্ছে কোনো না কোনো দরকারি কাজে। বাজার যাওয়ার পথে দেখলো সেই লোকটি স্টিল কবর খুঁড়ছে। তখনও কবর খুঁড়ছে? আচ্ছা। কবর খুঁড়ছে। কবর তো খুঁড়তে খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু এতক্ষণ কিসের কবর খুঁড়ছে? ওনার কৌতূহলের মানে আরো বাড়তে থাকলো কৌতূহল। ভাই কি হলো, কে মারা গেছে? আপনি কালকের থেকে কবর করতেছেন। লোকটির কোনো বিকার নাই, কোনো অ্যান্সার নাই, উনি তাকাচ্ছে ওনার দিকে। এরকম করে করে রাসেল ভাই 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 6 দিন চলে গেছে। সে দেখতেছে ওই লোকটি কবর খুঁড়ছে তো খুঁড়ছেই। আচ্ছা। এত বড় কবর, কার কবর খুঁড়ছে? তো লাস্ট এর মধ্যে সে কয়েকজন লোককেও ইভেন নিয়ে এসেছিল, যে ভাই দেখেন এই জায়গায় কবর খুঁড়তে দেখতেছি। প্রথম দিন সে নিয়ে আসে তারই পাশের বাড়ির একজন লোককে, কিন্তু লোকটা এসে বলে কই কিছু নাই তো। তো উনি কি সেটি দেখছে?
উনি খুবই অবাক যে আমি কি দেখছি, তাহলে এতদিন আমি কার সাথে, এত জলজন্ত মানুষ, আমি তো ঝাপসাও দেখিনি মানুষ একদম মানে জলজ্জান্ত একজন মানুষ। হ্যাঁ। তাহলে উনি প্রতিদিন কবর করছে। আমি যখনই কাউকে নিয়ে আসি দেখি যে উনি কবর মানে ওখানে কেউ নাই, খালি। তো ওনার এই মাথার মধ্যে এই জিনিসটা ঘোর পাক করতে করতে এই থেকে 2 দিন পর হঠাৎ করে রাতের বেলা ঘুম ভাঙে এবং বাড়ি থেকে যদি নক করছে। নক করে দরজা খোলার পরে পাশের বাড়ির মোতালিব নামে একজন লোক, সে এসে বলল যে ভাই, মুরব্বী, এক পরিচিত একজন মুরব্বী, উনি মারা গেছেন। তো উনি অনেক পায়াস একজন লোক, উনি গেছেন ওখানে এবং ডেড বডিটি পরিষ্কার করে গোসল করিয়ে কাফনের কাপড় মুড়িয়ে তিনি কবরস্থানে নিয়ে যাওয়ার পরে দেখলেন যেটা, যে এটা সেই কবরটা, যে কবরটা এতদিন ধরে 7 দিন ধরে যে খোরাখুরি করছে, সেই কবরটা যেখানে তার কবর। Oh my God! ওনার জন্য যে কবরটা সিলেক্ট করা হয়েছে এটা সেই কবর যেটা 7 দিন ধরে ফুটছিল লোক। এবং উনি একা, এবার উনি অন্য কেউ প্রত্যক্ষ করেন, উনি একাই প্রত্যক্ষ করেছে 7 দিন আগের থেকে। এবং উনি যে মারা যাবে এটাও তো উনি জানতো না। সেটাই রিলেশন আমি মানে যেটা হচ্ছে যে কেউ দেখলে একটা কথা ছিল, কিন্তু উনি একাই দেখছে। তো উনি অন্য কাউকে নিয়ে আসলে সে আর দেখে না। না, এবং যাদেরকে নিয়ে আসে তারা ওই মুহূর্তে উপস্থিত ছিল, তারা তার দিকে একবারে হুম রেখে তাকিয়ে থাকে, এভাবে তাকিয়ে, তুই যে বলেছিলি এটা কবর করছে, হ্যাঁ, এই আজকে এখানে কবর হচ্ছে। তো উনি ওই জিনিসগুলো রিলেট করতে পারে, উনি যা দেখেছে এতদিন ওইটার সাথে সে রিলেট করতে পারে। তো ঘটনা রাসেল ভাই এই জায়গায় শেষ হলেই ভালো হতো। হ্যাঁ সেটাই, মানে আমার ওর কাছে মনে হচ্ছে যে এইটুকু ঘটনা থাকলে ভালো ছিল। ভালো ছিল, কিন্তু মানে ওনাকে মানে মাথা নষ্ট করার জন্য যেটা হলো যে ঠিক পরের দিন থেকে তার খারাপ স্বপ্ন আসতে শুরু করলো। খারাপ স্বপ্ন বলবো না, জিনিস এরকম হচ্ছে যে ওই গ্রামের মানুষজন মনে করে যে কেউ যদি ডাকে তাহলে মৃত্যু নাকি খুব ঘনিয়ে আসে, বিশেষ করে মৃত মানুষরা। সে দেখলো যে যে লোকটিকে, কারণ উনি তো খুব কাছের থেকে গোসল করিয়েছে, কাফনের কাপড় পরেছে, উনি দেখলো যে স্বপ্নে তাকে ওই বুড়ো চাচাটা ডাকছে তার কাছে। আচ্ছা, ডাকছে এমন মানে এত সুন্দর করে ডাকছে যে সে মানে না যেতে পারছে না। তো রাসেল ভাই ছোট্ট একটা জিনিস আমি মিস করে গেছি, ওই যে লোকটিকে দেখেছিল, সেই লোকটিকে দেখার পর উনি ওই জায়গায় প্রচন্ড বৃষ্টি নামে এবং ওই সময় মাগরিবের আজানের ওয়াক্ত আমি হয়ে এটা যায়। মনে করে দিতে যাচ্ছিলাম। হ্যাঁ সেটা, উনি কি করলো, ওই বৃষ্টি পড়ছে, উনি ওযু করে আস্তে আস্তে দেখলো যে উনি এত সুন্দর করে আজান দিচ্ছে, ওই অত্র এলাকার গ্রামে এত সুন্দর করে কেউ আজান দেয় না, এত সুন্দর। মানে এই আজানে সে আজান করার পরে ওই লোকটিও নামাজ পড়ে, সেও কোনা দিয়ে নামাজ পড়ে বাড়ি চলে যায়। তো এটা আমি জাস্ট বলছি, মানে বললাম আর কি, এটা মিস করে গেছি। তো এই স্বপ্নে দেখতে দেখতে হঠাৎ করে রাসেল ভাই উনি একদিন তার ঘুম ভাঙে। তো বলে যে আমি তো স্বপ্নে রেগুলার দেখতাম, কিন্তু এইটা আমার কাছে স্বপ্ন না। সে ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখে অনেক বড় একটা কবরের ভিতরে সে শুয়ে আছে, অনেক উঁচু এবং অনেক বড় কবর। এটা ঘুম ভাঙার পর দেখে? ভাঙার পর দেখে যে একজন বড় একটা অনেক উঁচু কবর। কবরের তো মানে আমরা তো কবর দেখেছি অনেক উপরে, মনে হচ্ছে যে মাটির অনেক নিচে আমি। এবং আমি ডান দিকে কাত হয়ে মানে ডান দিকে তাকাতেই দেখি যে সেই চাচা যাকে আমি দাফন করেছিলাম সবাই মিলে, তার পাশে আমি শুয়ে। মানে ওনার কবরেই শুয়ে আছেন, এরকম একটা জিনিস, এরকম জিনিস দেখছে। আরো খারাপ জিনিস যেটা হচ্ছে, ওই যে লোকটা, সেই লোকটা ওর উপর মাটি যে লোকটা আজান দিয়েছিল এবং কবর খুঁড়তে দেখেছিল, সেই লোকটা মাটি চাপা দিচ্ছে, মাটি ঢেলে দিচ্ছে। উনি কি করলো, মাটিটা খোঁড়াতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলেন। উনি বলে আমার কি হচ্ছে, বেরিয়ে আসার চেষ্টা মানে বাঁচার চেষ্টা করছে। এই মুহূর্তে তার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসছে, তিনি এক পলকে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখেন যে সে তার বেডের উপরে, সে যার ঘর, তার রুমে, তার ঘরের। বাট এটা স্বপ্ন ছিল না, ওনার দাবি ওটা স্বপ্ন ছিল না। তার কারণটা হচ্ছে সে ফিল করেছে, কারণ সে তার ছেলে মেয়ে এবং ওয়াইফকে জিজ্ঞেস করেছে, আমি এটা দেখেছি। বলে হ্যাঁ বাবা, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, বাট রাত 1-2 নাগাদ তুমি ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছ, তোমাকে আমি পায়ে শিকল ধরে আটকাতে পারি নাই। বের হয়ে তুমি ওই দূরের কোথায় চলে যাচ্ছ, আমি ভাবলাম যে তুমি কোথাও কোনো কাজে যাবা, কিন্তু তুমি কোনো কথাই বলো নাই। আমার যখন সকাল হয়ে গেছে, তুমি ঠিকই সকালবেলা চলে আসছো ঘরে এসে খাটের মধ্যে তুমি ঘুমাই গেলা, এবং ঘুমটা ভাঙে বিকালবেলা রাসেল ভাই। তাহলে উনি জিনিসগুলো কোথায় গেছে ওরা জানে না, মানে নিশ্চয়ই ফলো করতে চাইছিল বা কিছু জানে না, কেউ কিছু দেখে নাই। একমাত্র উনি যেটা বলে যে আমি সশরীরে স্বজ্ঞানে আমি কবরের ভিতরে শুয়েছিলাম, আমি আর থাকবো না, অদ্ভুত, আমার কি মৃত্যু ঘনিয়ে আসছে।
এই বাড়ি থেকে চলে যায়। আর এমনি তো ওদের ঢাকায় আসার অবস্থা ছিল, ওই মুহূর্তে কথা ছিল যে ঢাকায় চলে ঢাকায় শিফট করবেন। করবেন। হুম। এরপর থেকে তিনি ঢাকায় আছেন এবং যাত্রাবাড়িতে আছেন। রাসেল ভাই বলে দিচ্ছে উনি কোন জায়গায় আছেন। যাত্রাবাড়িতে ছোট একটা বাসায় পুরো ফুল ফ্যামিলি নিয়ে তিনি থাকেন। এটি আচ্ছা। ছিল ঘটনা। এই অদ্ভুত ঘটনাটাই রাসেল ভাই মানে শেয়ার করবো কি করবো না আর আপনি ডিসাইড করে দিয়েছেন। আমি ভাবছিলাম এটা কি করবো না। না, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার এবং যে ঘটনাটা আপনি বললেন সেটা আসলেই অন্যরকম একটা জিনিস। একটা মানুষ ঘুম ভেঙে উঠে যদি হঠাৎ করে নিজেকে আবিষ্কার করেন কবরে, তার কবরে। কেমন লাগবে? এবং তিনি যদি দেখেন, আপনি নিজের কথা চিন্তা করেন যে আপনি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখলেন আপনি পুরোপুরি সজ্ঞানে এবং আপনি একটা কবরের মধ্যে শুয়ে আছেন এবং আপনার পাশে আপনার পরিচিত একজন মৃত ব্যক্তি যে কিনা কাফনের কাপড় জড়িয়ে আপনার পাশেই শুয়ে আছে এবং কেউ ওপর থেকে মাটি চাপা দিচ্ছে। মানে এটা ভাবা যায় না, কিন্তু যদি আপনি মানে স্বপ্নও দেখেন, সেই স্বপ্ন কিন্তু ভয়াবহ হবে। এবং এটা যে স্বপ্ন ছিল না সেটা উনি ফিল করেছেন। স্বপ্ন দেখলে কিন্তু আমরা মাঝে মাঝে বুঝতে পারি যে আমরা স্বপ্ন দেখছি। স্বপ্নের মধ্যেও আমরা বুঝতে পারি অনেক সময় যে আমরা স্বপ্ন দেখছি। আমরা যদি মনে করি যে স্বপ্নটা এখানে শেষ করে দেব, অনেকের মধ্যে এই ক্ষমতাও আছে যে স্বপ্নটা ওই জায়গায় শেষ করে দিতে পারেন বা অন্য কোনো দিকে উঠে যাবে। হ্যাঁ, বা অন্য কোনো দিকে ঘুরিয়ে দিতে পারেন। বাট উনি দাবি করেছেন এটা স্বপ্ন না, এবং ফ্যামিলিতে যারা লোকজন আছেন তারাও বলছেন যে এটা স্বপ্ন না, কারণ উনি ঠিক ওই রাতের কোনো একটা সময়ে উনি কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিলেন এবং বাইরে বেরিয়ে গিয়ে উনি কিন্তু মানে পরিবারের কারো কোনো কথা মানে সবার কথা অগ্রাহ্য করেই তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন তখন মোটামুটি এটা ভোরবেলা, নিশ্চয়ই সকালবেলা। এবং মাঝখানে উনিও দাবি করেছেন যেটা স্বপ্ন ছিল না, এবং বাড়ির লোকজনও বলছেন যে হ্যাঁ বাবা বা হ্যাঁ তুমি বা আপনি ওই সময় বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। দিস ইজ ট্রু। সো ব্যাপারটা কি হতে পারে? মানে এরকম ঘটনাটা এরকম খুবই অদ্ভুত। কিন্তু আমি যেমন রাসেল ভাই ছোট করে একটু বলি, জি। আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখলে প্রায় সময় দেখে আমি উপর থেকে পড়ে যাচ্ছি, নিচে পড়ে যাচ্ছি, এবং আমি বলছি যে ওই ফিলিংটা যখনই চলে আসে পড়ে যাচ্ছি না, এখনই আমার স্বপ্নটা ভেঙে যাবে, আমি নিজে জেগে যাই। আচ্ছা, এই জিনিসটা আমার হ্যাঁ, এটা হয়তো অনেকেরই হয়। টায়ার্ড থাকলে অনেক সময় জিনিসটা হয়, মানে প্রায়ই হয়। কিন্তু এই যে জেগে ওঠা কবরের মধ্যে এই শুয়ে আছেন এবং আপনার শরীরের উপর মাটি পড়ছে, হ্যাঁ, এই ব্যাপারটা, এই ফিলিংটার কোনো মানে আসলে মানে কোনো তুলনা হয় না। আমরা আরেকটা ছোট্ট একটা মেইল পড়ি, এবং আমরা আসলে ইমেল একটু কম পড়ি এবং অনেকেই আমাদের ইমেল পাঠান, কারণ সবার স্টুডিওতে আসা সম্ভব হয় না আমরা জানি। তবে স্টুডিওতে আসলে সবচেয়ে বেশি খুশি হই আমি। তবে ইমেল পড়তে চাচ্ছি এই কারণেই যে অনেকেই রিকোয়েস্ট করেন যে ইমেল পাঠাচ্ছি, ইমেল পড়ছেন না কেন। সো কিছু ইমেল পড়ে ফেলি, এবং আমার মনে হয় যে কেমন লাগছে এটা মানে কিছু কিছু জিনিস আপনাদের উপরে ছেড়ে দেয় যে আজকে যে ইমেলগুলো পড়ছি সেই ইমেলগুলো আপনাদের কেমন লাগছে একটু যদি আমাদের জানাতেন, তাহলে যারা পাঠাচ্ছেন তারাও জানতে পারবেন তাদের ইমেলগুলো কেমন হচ্ছে। আপনাদের কাছ থেকে শুনতে পারলে ভালো লাগবে এবং একদম ঠিক মতামতটাই দিবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আচ্ছা, নাম বলেই তিনি বলেছেন যে নাম প্রকাশের প্রয়োজন নেই, নারায়ণগঞ্জ থেকে লিখছি। আমি আপনার একজন, আচ্ছা, তিনি আমার অনেক প্রশংসাই করেছেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি। আমার ঘটনা বলার আগে আমি নিজের পরিচয় দেওয়া দরকার। আমি একজন মাদ্রাসার ছাত্র। ঘটনাটি ঘটে আজ থেকে 6 মাস আগে। ঘটনাটি আমার মাদ্রাসার পাশের বাড়িতে ঘটে। যার সাথে ঘটে তার নাম আব্দুল মালিক। ঘটনাটি একটি কফিনকে ঘিরে। ঘটনাটি এমন যে একদিন মাদ্রাসায় পাশের বাড়ির কর্তা মারা যান মালয়েশিয়ার কোন একটা জায়গায়। মৃত্যুটি স্বাভাবিক ছিল না। মৃত্যুর কারণটা ছিল এমন, লোকটি দালানের নির্মাণ কাজ করত। প্রতিদিনের মতো সে দালানের কাজে যান তিনি, এবং সেদিন ছিল সেই দালানটি ছিল 7 তলা বিশিষ্ট একটি দালান। সেখান থেকেই অস্বাভাবিকভাবে এবং মানে 7 তলার ছাদ থেকে তিনি নিচে পড়ে যান এবং নিচে নির্মাণাধীন পিলারের রডের সাথে গেঁথে ওখানেই মারা যান। এই 2-3 দিনের মধ্যে তাকে দেশে নিয়ে আসা হয় এবং কফিন টিকিতে করে। ঘটনাটির সূত্রপাত এখান থেকে। লাশটিকে দাফন করার পরে কফিনটি ফেলে না দিয়ে কয়েকজন কফিনটিকে কি কারণে যেন বাড়িতে নিয়ে আসে। তার কিছুদিন পর থেকে মৃত লোকটির বাসার লোকজন কিছু আওয়াজ শুনতে পান। প্রায় রাতে এই শব্দের কারণে তাদের ঘুম হারাম হয়ে ওঠে এবং মৃত লোকটির বাসার সবার সেই মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং আওয়াজটা এমন যেন কেউ কাঠের বাক্স টেনে টেনে ছাদে তুলছে এবং তারপর সেখান থেকে মাটিতে ফেলে দিচ্ছে। এমনি এক রাতে মৃত ব্যক্তির বড় ভাই, তিনার নাম মালিক, তিনি আব্দুল মালিক, এবং তিনি ঠিক করেন যে কপালে যা আছে, ব্যাপারটা কি ঘটে নিজের চোখে তিনি দেখবেন ভেবে শব্দ শুরুর সাথে সাথে তিনি ঘর থেকে বের হন এবং দেখেন একজন লোক একটি কফিন, সেই কফিনটি যেটাতে তার ভাইকে আনা হয় সেটি নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠছে।
এতটুকু দেখে তিনি তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। এরই কিছু সময় পরে একটা বিকট শব্দ ঘর থেকে আবারও বেরিয়ে আসেন তিনি, এবং এসে লাইটের আলোয় খুঁজে থাকেন কিসের শব্দ হলো সেটা। খুঁজতে খুঁজতে ঘরের পেছন সাইডে তিনি দেখতে পান কি যেন একটা বাক্সের মতো পড়ে আছে। তিনি সেটার কাছে গিয়ে একটু অবাক হন। জিনিসটা ছিল সেই কফিনটি, এবং তার ভেতরে থেকে একটা কান্নার আওয়াজ আসছে। ভয়ে ভয়ে তিনি কফিনের ঢাকনাটা খোলেন, এবং ভয়াবহ কাণ্ড দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং চিৎকার দিয়ে ওঠেন। তিনি দেখেন তারই ছোট ভাইয়ের লাশ কাটা ছেঁড়া রক্তাক্ত বিকৃত অবস্থায় সেখানে পড়ে আছে, এবং সে কোন একটা কিছু বলে তাকে আর কি। পরের দিন তাকে পাওয়া যায় ঘরের পেছনের ডোবায়। এই ঘটনার পরে কফিনটিকে সকালে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়। মাদ্রাসাও এই আওয়াজের ঘটনাটি ঘটে, এবং পরে মাদ্রাসার বড় হুজুর ছাত্রদের নিয়ে কোরআন খতম করান ও মৃত শাহাদাত ভাইয়ের জন্য দোয়া করেন, এবং এরপর থেকে এই ঘটনাটির পুনরাবৃত্তি ঘটেনি। কফিনটি এখনো মাদ্রাসায় অক্ষত অবস্থায় আছে, এবং এটাই ছিল ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা। ভালো লাগলে সবাই সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। তারপরে তিনি নাম দিয়েছেন, যে নামটি আমি আচ্ছা, এবং তিনি তারপরে লিখেছেন যে তিনি একটা মোবাইল নাম্বার দিয়েছেন, যেটা হচ্ছে তারপরে লিখেছেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে তিনি লিখেছেন মোহাম্মদ আব্দুল মালেকের বড় ভাই। এটা বলতে তিনি কি বুঝেছেন আমি ঠিক জানি না, এটা কি আব্দুল মালেকের নাম্বার কিনা, এবং আমি এটাও জানি না যে তার সাথে কথা বলা যাবে কিনা। যেতে পারলে খুব ভালো হতো। আপাতত আমরা ঘটনায় চলে যাব না, আমরা একটু SMS পড়বো। আমাদের কাছে নাজাহ SMS করেছেন, এবং তিনি বলেছেন যে সেম জিনিস, সেম থিং happened with my brother in law। কোনটার কথা বলছেন একটু যদি বলতেন। শামসুল আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি নিয়মিত ভূত এফএম শোনেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি মৌটুসি SMS করেছেন, এবং সেকেন্ড স্টোরিটা শুনে সত্যিই ভয় পেলাম তাই লিখেছেন, এবং তিনি বেশ ভয় পেয়েছেন সেটা জানিয়েছেন আমাদেরকে। পাপড়ি ময়মনসিং থেকে লিখেছেন যে অনেক ভয় নিয়ে শুনছি ভূত এফএম, অসম গল্পগুলো খুব ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর সব ঘটনা কিন্তু আছে, সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে। রনি সিলেট থেকে লিখেছেন অসম স্টোরি, আলিফ ভাই এবং লাস্ট ইমেলটা তার কাছে অনেক ভালো লেগেছে। আরাফাত রাজশাহী থেকে লিখেছেন যে ঘটনাটি ভয়ঙ্কর, এবং তিনি বলছেন আমার শুনতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন এখানে সাব্বির বোর্ড বাজার থেকে, এবং আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি অর্চি লিখেছেন আমাদেরকে, লেমন সহ আরো অনেকেই। আমাদের ফেসবুকেও কিন্তু অনেকে কমেন্ট করছেন এই মুহূর্তে, এবং আমরা সেরকম বেশ কিছু দেখতে পাচ্ছি কমেন্ট এই মুহূর্তে আমাদের এখানে জমা হয়ে আছে। এবং আমাদের এইখানে যে পোস্ট আছে সেই পোস্টটাতে চাইলে কিন্তু আপনিও কমেন্ট করতে পারেন, এবং কমেন্ট করার নিয়মটি খুব সোজা। আপনি চলে যান আমাদের অ্যাড্রেসে www.facebook.com/radio.furti। এই অ্যাড্রেসে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। আমি দেখতেছি বিনতি যারা আমাদেরকে লিখেছেন যে ভূত এফএমের পাশে অলওয়েজ থাকবো, আমার পেজে এই কমেন্টটি তিনি করেছেন, এবং বেশ ভয় পাচ্ছেন দেখতে পাচ্ছি সুষময়। এছাড়াও দেখতে পাচ্ছি হাসনাইন আবির হোসাইন ফেসবুকে লিখেছেন যে তিনি বলছেন যে আচ্ছা, তিনি যে মনে হয় অ্যাপ থেকে শুনছেন সে ধরনের একটা কমপ্লেন দিয়েছেন তিনি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি স্মরণ SMS করেছেন, এবং আমাদেরকে বলছেন যে তিনি একটু কনফিউশনে ছিলেন যে কমেন্ট করলে আমরা পড়বো কিনা, বাট তার কমেন্ট গুলো কিন্তু আমি পড়ে ফেললাম, তার কমেন্ট আমি পড়ে ফেললাম। এবং আমাদেরকে রায়হান ইসলাম অমির, এছাড়াও প্রান্ত পার্থ, শাহিন শাহ, এছাড়াও সাইফুল ইসলাম শিমুল, তানভীর ইসলাম তন্ময়, মাহমুদুল হাসান তৌফিক, এছাড়াও জান্নাত শেষির, এছাড়াও এহসানুল সহ আরো অনেকে। এছাড়াও দেখতে পাচ্ছি সানি আরিয়ান, এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ সৌরভ শোভন, MD অনিক এলেক্স আমাদের এখানে, এছাড়াও আহমদ নোমান সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন। এবং যারা কমেন্ট করতে চান আমাদের পেজটাতে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনার অবশ্যই কমেন্ট করুন, জানিয়ে দিন যে কেমন লাগছে আপনার কাছে আজকের ভূত এফএমের এপিসোডটি, কোন ঘটনাগুলো বেশি ভালো লাগছে। এই সমস্ত কিছু জানিয়ে দিলে আমাদেরও ঘটনা নির্বাচনে অনেক বেশি সুবিধা হয়, কারণ আপনাদের জন্যই আমরা নির্বাচন করি ঘটনা। আপনারা ভয় পাবেন এটা ভেবে। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও দেখতে পাচ্ছি যে হুসাইন আহমেদ তারেক লিখেছেন, এবং আমাদেরকে বলেছেন যে দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, এটাই লিখেছেন তিনি আবার। এবং এছাড়াও দেখতে পাচ্ছি আই লাভ রেডিও ফুর্তি অ্যান্ড ভূত এফএম লিখেছেন রাতুল হাসান সহ, রাতুল হাসান ফেসবুকে লিখেছেন তিনি। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের এখানে কমেন্ট করছেন, আপনিও কমেন্ট করতে পারেন, SMS করতে। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রেম বাল
আলোক SMS করে, আমাদের সাবগর বণিক, ইরফান, রাশেদ, এছাড়াও দেখেছি অপু খান, প্রিন্স, জয় সাহা সহ আরো অনেকে ফেসবুকের পেজে কিন্তু রয়েছেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এখন একটা ছোট্ট বিরতি যাব, বিরতির পরে একটা অডিও ক্লিপ রয়েছে। সেই অডিও ক্লিপটা তো মনে হয় এটা সম্ভবত মালদ্বীপের একটা ঘটনা, রাইট? মালদ্বীপে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক মানুষ মালদ্বীপে বিভিন্ন মালদ্বীপ একটা টুরিস্ট কান্ট্রি এবং সেখানে অনেক মানে কি বলবো যে ভালো ভালো সব মানে থাকার রিসোর্ট রয়েছে, হোটেল রয়েছে এবং আমাদের বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্ট থেকে যত মানুষ না মালয়েশিয়া মালদ্বীপে যান, তাছাড়া মালদ্বীপ আরো অনেক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আছেন, কারণ নয়নাভিরাম দৃশ্য দেখতে আর কি, প্রাকৃতিক সৌন্দর্যের দারুণ এক মানে জায়গা হচ্ছে মালদ্বীপ, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। তো যাই হোক, সেইখানেই কোনো একটা হোটেলে কাজ করেন আমাদের এক বাংলাদেশি ভাই, যিনি সেই হোটেলে কাজ করেন এবং তিনি সেই হোটেলে একটা অদ্ভুত রকমের ঘটনা এক্সপেরিয়েন্স করেন। সেই ঘটনাটা আমরা শুনবো। তিনি নিজের কণ্ঠে নিজেই তিনি একদম সরাসরি মালদ্বীপস থেকে পাঠিয়েছেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি জানি না শুনছেন কিনা আমাদেরকে আজকে এই মুহূর্তে, যদি শুনে থাকেন অনেক 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 ধন্যবাদ জানিয়ে। আপনারা অনেক ব্যস্ত থাকেন, তারপরেও এত কষ্ট করে যে ঘটনাটা পাঠিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে। এবং যারা এখনো দেশের বাইরে রয়েছেন তারাও যদি এই ধরনের ঘটনা পাঠান আমরা খুব খুশি হব। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। চলে যাচ্ছে একটা ছোট বিরতিতে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনেক, আমার বাসা পাবনা। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা বাইরের, এটা আমি এখন আছি মালদ্বীপসে। এখানে আমি একটি 5 স্টার হোটেলের রুম বয় হিসেবে কাজ করি। আমি যখন ফার্স্টে হোটেলটায় ঢুকি তো আমাকে 2টি রুম ক্লিনের দায়িত্ব দেওয়া হয়। আমি হোটেলের রুম বয় হিসেবে জাস্ট রুম ক্লিন করি, মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটাই কাজ। তো আমি হিসেব মতো 2টি রুমে 3-4 মাস কাজ করার পরে আমাকে রুম দুটো চেঞ্জ করে আর এক রুমে চেঞ্জ করা হয়, যে তুমি এই রুমের দায়িত্ব থেকে অন্য রুমের দায়িত্ব দেওয়া হয়। ম্যানেজার এসে আমাকে বলে, তা আমি অন্য রুমের দায়িত্বের মধ্যে একটি রুম পুরাটাই বন্ধ ছিল, এটা হচ্ছে 4 তলার ডান সাইডে একটি কোণের রুম। তো পুরোটাই বন্ধ থাকার ফলে একটি রুম খোলা ছিল, এমনি স্বাভাবিকই ছিল, আর একটি রুম বন্ধ ছিল। তো আমি ওই রুমে, আমাকে ম্যানেজার এসে বলে রুমটা তুমি পরিষ্কার করে ঠিকভাবে সাজাও। এই রুমটা এমনি সিম্পলি যেগুলো থাকে সেগুলো ছিল, কিন্তু রুমটি খোলার পর মনে হলো যে এখানে অনেক প্রায় 2-2.5 বছর যত সম্ভব এই রুমটা খোলাই হয়নি, এরকম আমার কাছে মনে হচ্ছে। আমি জাস্ট সবকিছু পরিষ্কার করলাম এবং সব বেডের চাদর টাদর সবকিছু চেঞ্জ করে আমি ম্যানেজারকে বললাম যে রুম ওকে। ঠিক তার মোটামুটি 4-5 দিন কি 1 সপ্তাহ পরে আপনার একদল টুরিস্ট আসলো, প্রায় 7-8 জন মিলে টুরিস্ট আসলো। ওরা আমেরিকা থেকে এসেছিল, টুরিস্ট করে আনলো। আমাকে যাদের রুমের দায়িত্ব, ওই 2টো রুমের মধ্যে ওরা ওই দুটো বুক হয়, মানে আমি যে 2টো রুমের কথা বলতেছি তার মধ্যে ওই যে রুমটা বন্ধ ছিল ওটাও বুক হয় ওদেরই। আমি ব্যাগপত্র নিয়ে ওদের দিয়ে দিলাম, সবকিছু তুলে দিলাম। তারপরের দিনে টুরিস্ট আমাকে বললো যে ম্যানেজারের সাথে কথা বলতে চায়। আমি বললাম ঠিক আছে, ওকে, আমি ম্যানেজারকে ফোন করতেছি। ম্যানেজার বললাম যে স্যার সালার ওই বন্ধ রুমের টুরিস্ট আপনার সাথে কথা বলতে চাচ্ছে, খুব ইমার্জেন্সি নিয়ে, আপনি কি একটু কলটা ধরেন। ম্যানেজার সম্ভবত কারণে কলটা ধরছিল না, টুরিস্ট ধরার পরে ম্যানেজার আমি বলছে ওকে তুমি এই রুমটা একটু চেঞ্জ করে দাও। আমি বলতেছি কেন, সমস্যা কি, রুম কি পরিষ্কার হয় নাই? বলছে না পরিষ্কার না, উনি বলতেছে অন্য কোনো সমস্যা, তুমি রুমটা চেঞ্জ করে আর এক রুমের আমাকে বলা হয় যে রুমের চাবি দিয়ে আমাকে বলো ওই রুমে তুমি করো আর ওই রুমটা আবার বন্ধ করে রাখো। আমি ভাবলাম হয়তো কি সমস্যা। তা আমি তো যত সম্ভব ইংলিশ অতটুকু পারি না, তো যতটুকু পারি আমি সামথিং সেভাবে বললাম যে ম্যাডাম সমস্যা কি রুমের, প্রবলেম? বললো যে সমস্যা তো আছে। আমি ডিটেলসে উনি বললেও আমি ডিটেলসে খুব একটা বুঝতেছি না, তো ওখানে ওনাকে আমি বিরক্ত করলাম, যেহেতু টুরিস্ট বাই চান্স যদি কোনো সমস্যা হয় সেভাবে যদি কমপ্লেন আমার নামে ডিস্টার্ব করে, আমি এই জন্য অত কথা বললাম না, আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। তারপরেও আবার 2টো টুরিস্ট আসলো,
ওরাও আপনার বাইরের, ওদেরকে দিল, ওরা তারপরের দিনকে ঠিক ছিল, তারপরের দিন তারপরও একই অবস্থা হয়ে গেল। আবার ম্যানেজারকে ফোন, আমি বিসি, ম্যানেজারকে ফোন দিতে আমাকে ম্যানেজার বলছে রুম চেক করে। আমার সেখনই সন্দেহ হলো। আর আমি রাসেল ভাই, আমি নিয়মিত ভূত ফিল্ম শুনি, আমার কাছে বিষয়টা সন্দেহজনক। এমনি ভূত ফিল্ম শুনি, তারপরে বিষয়টা শুনে আমার কাছে পুরোটাই মনে হলো যে সামথিং রং। আমি সাথে সাথে ম্যানেজারকে দেশের, আমি এই দেশের ভাষায় বললাম যে আসলে স্যার এই রুমের সমস্যাটা কি? তো ম্যানেজার তো আমার উপর ক্ষিপ্ত হয়ে বললো, তো তোমার সমস্যা জেনে লাভ কি? আমি বললাম না স্যার, ঠিক আছে। তারপরে গেল, তারপরে রুমটা আমাকে বন্ধ করে ম্যানেজার চাবি নিল। হঠাৎ করে আবার 15 দিন 20 দিন হবে এরকম সামথিং কাজ করতেছি, হঠাৎ করে একজন কলকাতার ম্যাডাম এবং স্যার আসছে, স্যারের মেয়ে বাচ্চা নিয়ে, সে ঘুরতে আসছে, তো ওখানে বুক দিচ্ছে, তো ওরা আসলো। যেহেতু আর কলকাতার ওই ম্যাডামরা, ওরা একদম স্পষ্ট বাংলা বলতে পারে, বাংলা হিন্দি দুটাই পারে এবং বাংলা খুব ভালো পারে। আমি সাধারণত বাংলায় কথা বলতেছিলাম, যেহেতু বাংলাদেশি খুবই পাই না টুরিস্ট, খুব ভালো লাগছিল বাংলা বলতে পারে। আমি অনেক বাংলা টাংলা বললাম, আমি অনেক বললাম আপনার কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বার দিলাম, যে কোনো সমস্যা হলে আমার খালি কল করবেন, আমার সাথে সাথে চলে আসবো। আমার খুব ভালো লাগছিল ওনাদের। তো ভালো লাগার ফলে যে আমি ওনার নাম্বার দিলাম, আমি দিয়ে চলে আসলাম। হঠাৎ করে রাত 1টার দিকে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে অনেক। আমি বলছি হ্যাঁ বলেন। বলছে তুমি একটু তাড়াতাড়ি আমার রুমে আসো, এই রুমে। আমার সেখানে মনে করেন জন্য একটা নাম্বার দিয়েছি উনি। আমি বললাম, কোনো সমস্যা করছে না, সমস্যা একটু তাড়াতাড়ি আসো। এসে যায় দরজা নক করে দেখি, দরজা নক করার সাথে সাথে উনি খুলে বলতেছে রুমের লাইট জ্বলে না একটু। আমি কি বলেন রুমের লাইট জ্বলে না? আমি সাথে সাথে সুইজন করলাম, লাইট জ্বলতো। হচ্ছে এই রুমে কোনো সমস্যা আছে, বাথরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ বাথরুমে গোসল করতেছে। আমার সন্দেহ হলো, আমি রুমের লাইট দেই, লাইট জ্বলে না, বাথরুম যাই, বাথরুম আটকানো দেখি ওই পাশ থেকে। তা আমি বললাম দেখি বাথরুম না, বাথরুম একদম সরাসরি খোলে, কোনো সমস্যা নেই। আমি বললাম কোনো সমস্যা নাই তো? তো বললাম না, সামথিং ইজ রং। আমি বলছি কোনো সমস্যা না, হয়তো আপনি ঘুমের ভিতরে হ্যালুসিনেশন করছেন। আমি বিষয়টা বুঝতে পারলাম, আমি হোটেলটার বদনাম হওয়ার জন্য আমি কিছু বলি নাই। যেহেতু ম্যানেজার যদি বাইচান্স বলে যে আপনাদের হোটেলেরই লোক বলতেছে ওটা এই রুমটার সমস্যা, তাহলে সমস্যা হতে পারে। জন্য আমি ধাবান্তর দেওয়ার জন্য আমি বিষয়টা বললাম না, আপনি হয়তো ঘুম থেকে উঠে হ্যালুসিনেশন করেছে। উনি এই বিষয়টাকে আবার কাকতালীয় ভাবে নিল। আচ্ছা, তারপরে গেল। আবার উনি পরের দিন ঠিকই ওরকম রাত 12টার দিকে আবার আমাকে ফোন দিচ্ছে। আমি আবার গেলাম, যাই এত খুলে দেখে যে ওই রুমে ওরা একজন বাথরুমে পড়ে আছে, একজন খাটের উপরে উল্টে পাল্টা হবে, মেয়েটা পড়ে আছে একদম নিচে ফুল টান টান অবস্থা। সাথে সাথে যে পানি মানি দিলাম। তো ওনারা ভাষ্য মতে ওনারা যেটা বললো, যে ওনারা যখন রাতে ঘুমানোর প্রস্তুতি অলরেডি ঘুমিয়ে গেছে, তো বাথরুমে এরকম আওয়াজ পাওয়ার পরে ওনারা বিরক্ত হয়ে আজকাল উঠে না উঠে ওনারা শুয়েছে। হঠাৎ করে বাথরুমের থেকে 4-5 জন লোক সাদা কাপড় পরা এসে তাদেরকে ধরে ধরে তিন চার দিক দিকে আছাড় দিল, বিছনা থেকে তুলে তুলে। এই যে আছাড় দিচ্ছে, ওনারা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। তারপরে রাসেল ভাই রুমটা বন্ধ করে দেওয়া হয় একদম। তাই আমার হোটেলে আমি ম্যানেজার যেহেতু বলতে চাচ্ছিল না ঘটনাটা, যে এজন্য আমি আপনার রুমে হোটেলের সব থেকে পুরাতন একজন লোক খুঁজতেছিলাম। তো খুব সবাইকে শুনি, আমি সবার থেকে শুনি যে আপনি কত বছর আছেন, আপনি কত বছর। তো একজন বললে উনি হোটেলটায় 12 বছর আছে, তিনি সাধারণত এই দেশেরই, উনি রুম বয়ের দায়িত্ব থাকে। তাই আমি বললাম যে আমরা দুজন অনেক ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। আমি বললাম দেখ তোমার ঘটনাটা বলতো, কি সমস্যা হচ্ছে। যে আমিও এসে যেটুকু শুনছি একজন থেকে, যে এই হোটেলে আপনার এরকম 4-5 জন লোক, তারা বন্ধুরা ওই হোটেলের মধ্যে ঢোকে এবং একটা মেয়ে থাকে। মেয়েটাকে তারা এক কথায় জোর করেই মেয়েটাকে রেপ করা হয়, মেয়েটা মারা যায়। এবং তারা ওখানে কন্টিনিউ, মেয়েটা ওখানে মারা যাওয়ার পরেও লাস্টে ওরা ওখান থেকে হোটেল থেকেই যেভাবে যে কোনো কারণে ওরা 4-5 জন লাশটাকে গুম করে ফেলতে পারে। এই হোটেলটা এমন একটা জায়গা, সমুদ্র বেশি দূরে না, লাশটা ভাসিয়ে দেয়। তো এইটা ফেলার পরে তো ওনারা ওই ওখানেই 2-3 দিন থাকতে থাকে। তো হঠাৎ করে 3-4 দিন পরে ওনারা 3-4 জন ছিল, তার মধ্যে 3 জনই ফাঁসি একসাথে ফাঁসি নিয়ে সুইসাইড করে, আর একজন অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এইটা হওয়ার পরে তারপরে আপনার এখানকার যে হোটেলের যে লোকজন তারা দেখে, তো ওনাকে বলে, উনি আর কিছু বলতে পারে না যে কিভাবে কিভাবে হলো। পরে এটা পুলিশ কেস হয়ে যায়, অনেক রকম সমস্যা হয় হোটেলে। বাদ বাকি ঘটনাটা সরি রাসেল ভাই, আমি জানি না যে লাস্টে কি হয়েছিল, ওই ছেলেদের কি জন্য সুইসাইড করছিল ওই লোক সেটাও বলতে পারে নাই, এবং ওই লোককে পুলিশ হেফাজতে নেওয়ার কারণে সম্ভবত সেটাও আমি জানতে পারি নাই। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। Bhoot FM. The night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম। এবং বৃষ্টির এই রাতে জমজমাট সব ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে এলাম আপনাদের কাছে, এবং আশা করছি যে একটু আগে যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে কোনো কথা না বাড়িয়ে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু আমাদের জানতেন। আসসালামু আলাইকুম। আমি এস এম আরিফ। আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে ফটোগ্রাফি সোসাইটিতে প্রেসিডেন্ট হিসেবে আছি, আর ড্যাফোডিলে জব করছি। আচ্ছা, সরাসরি ঘটনায় চলে যাই। জি প্লিজ। ফার্স্টে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে আমার খালামণির ঘটনাটা। খালামণি হচ্ছে আমার বড় খালামণি। উনি আজ এই পৃথিবীতে বেঁচে নেই, মৃত। 4 বছর হলো উনি মারা গিয়েছেন। তো উনি যখন ক্লাস এসএসসি পাশ করেছেন তখনকার ঘটনা এটা। উনার একটা সমস্যা হতো। সমস্যাটা হচ্ছে এরকম যে উনি যখন ঘুমাতে যেতেন, দেখা গেল যে সব বোনরা পাশাপাশি ঘুমিয়েছেন। তো তার সমস্যাটা হতো যে সবাই যখন ঘুমিয়ে পড়তো, উনার একটু ঘুমের সমস্যা ছিল। উনি দেখা যেত যে জেগে থাকতো, শুয়ে আছে বাট জেগে আছে। ইনসমনিয়া টাইপের কিছু ছিল হ্যাঁ, হয়তো। হ্যাঁ, এরকম আর কি। তো দেখা যেত যে ঘুমিয়ে আছে সবাই, অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো তখন উনি কিন্তু জানলার পাশে শুতো। ভাই বোনদের মধ্যে উনি জানলার পাশে শুতো। তো জানলার মধ্যে দেখা যেত উনি একটা শব্দ শুনতেন, কট করে জানলাটা খোলার। মনে হচ্ছে যে জানলাটাকে খুলছে, বাট দেখা গেল যে অরিজিনাল জানলাটা খুলছে না, জানলাটা বন্ধ হয়েই আছে। তো তারপরই কি হতো যে কানের পাশে মৌমাছি বা ভোমরা এই টাইপের যদি কিছু একটা যদি চলাফেরা করে বা একটু ঘোরাঘুরি করে, তার হামিং একটা সাউন্ড ওটা শুনতেন। শোনার পরপরই কি হতো যে কিছুক্ষণের মধ্যে একটা ফিল হতো যে কেউ তাকে চেপে ধরছে। কেউ তাকে চেপে ধরছে, স্লিপ প্যারালাইসিস বলবো কিনা জানি না, কিন্তু কেউ তাকে চেপে ধরছে। তো চেপে ধরার ফলে কি হতো, সে প্রচন্ড চিৎকার করতো, কিন্তু সেই চিৎকারটা পাশে যে শুয়ে আছে যা ভাই বোনরা বা আমার মারা বা তারা কিন্তু সেটা শুনতে পেত, বুঝতে পারতেন না। তো দেখা যেত যে এইভাবে প্রচন্ড ঘেমে টেমে অবস্থা, একাকার অবস্থা, যখন তিনি একদম মানে হাল ছেড়ে দিচ্ছেন বা একদম মানে কাহিল হয়ে যাচ্ছেন, তখন দেখা গেল সেই জিনিসটা আস্তে করে সরে যাচ্ছে। বুঝতে পারছে যে তাকে ছেড়ে দিল কেউ একজন। ছেড়ে দেওয়ার পরে কি হতো যে উনি প্রচন্ড ঘাম দিয়ে একদম নিস্তেজ হয়ে যেতেন। নিস্তেজ হয়ে তখন দেখা গেল যে কোনো রাতে ঘুমাতেন বা ঘুমাতেন না। তো পরদিন সকালে দেখা গেল নানা নানি, বিশেষ করে নানু জিজ্ঞাসা করতে, কি ব্যাপার, তোমার শরীরের এই অবস্থা কেন, তোমার হচ্ছে যে চোখ মুখের নিচে কালি পড়ে আছে, ব্যাপারটা কি? তো দেখা যেত যে খালামণি একটু চাপা স্বভাবে ছিল দেখে সেটা বলতেন না। কিন্তু হচ্ছে যে একদিন নানিকে বললেন যে মা, আমার তো এরকম সমস্যা হচ্ছে। কি সমস্যা? যে আমার এরকম রাতে ঘুমাতে গেলে এরকম একটা জানলার শব্দ হয়, কট করে একটা শব্দ হয়, দেন একটা ভোমরা টাইপের কিছু একটা আসে, দেন আমাকে চেপে ধরে। আমি অনেক চিল্লাচিল্লি করি, বাট কেউ আমার কথা শুনতে পায় না, দেন আমার এই অবস্থা হয়। তো সেটা নানুকে বলেন। নানুকে বলার পরে নানু হচ্ছে যে আমাদের যে পার্শ্ববর্তী যে মসজিদ আছে ওই ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবকে জিনিসটা অবগত করেন। তারপর ইমাম সাহেব আমার খালামণিকে বলে, দেখো মা, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি একটা কাঁথা গায়ে দিয়ে শোবা, আর হচ্ছে যে তুমি আয়াতুল কুরসিটা পড়ে 3 বার পড়বা, পড়ে বুকে ফু দিবা, ফু দিয়ে দেন ঘুমাবা। দেখো তোমার এই প্রবলেমটা হয়তো সলিউশন হতে পারে। তো সেই অনুযায়ী খালামণি তারপর রাত্রে থেকে এভাবে আয়াতুল কুরসি পড়ে শোয়া শুরু করলেন। কিন্তু সমস্যাটা সমাধান হচ্ছে না। তো দেখা যায় যে না, আবার হচ্ছে। তো নানিকে আবার বললেন যে মা, আমার তো এরকম আবার হচ্ছে, সমস্যা দূর হচ্ছে না, এই জিনিসটা তো হচ্ছেই। তো তারপরে দেখা গেল যে আবার ইমাম সাহেবের কাছে যাওয়া হলো। ইমাম সাহেব বললেন যে মা, তাহলে হয়তো বা তুমি হচ্ছে যে পবিত্র হয়ে ঘুমাতে যাওনি, এই জিনিসটা হয়তো বা তুমি করে দেখো, এটা হচ্ছে কাজে দিবে। কারণ হচ্ছে যে আমরা যারা যখন ঘুমাতে যাই, দেখা যায় যে আমাদের ঘুমের মধ্যে অনেকের মৃত্যু হতে পারে, বা এই যে আমরা যদি অপবিত্র অবস্থায় ঘুমাতে যাই, তখন কিন্তু বিভিন্ন খারাপ জিনিস এগুলো কিন্তু আমাদের অ্যাটাক করতে পারে। তো খালামণি তার সাজেশন অনুযায়ী কি করলেন যে মানে পবিত্র হয়ে অজু করে দেন হচ্ছে যে সেভাবে কাঁথা গায়ে দিয়ে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে ঘুমাতে যেতেন। তো তারপর থেকে দেখা গেল যে না, এই সমস্যাটা হচ্ছে না। তারপর থেকে দেন হচ্ছে যে
এই নানু আমাদেরকে বলেছিল, আমরা যারা পরবর্তী জেনারেশন ছিলাম, যদিও নানুর সাথে আমাদের আমি যখন ছোট তখন নানু মারা যায়, নানি আমাকে বলেছিলেন যে আসলে আমরা যারা ঘুমাতে যাই, যখন সবাইকে এটা বলি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা যখন ঘুমাতে যাই সেই ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস ব্যাপার। দেখা যায় যে এই সময় যদি আমরা পবিত্র হয়ে না ঘুমাতে যাই, আমরা কিন্তু জানি না কখন আমাদের মৃত্যু হবে। তো আমরা যদি পবিত্র হয়ে ঘুমাতে যাই, পবিত্র অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আল্লাহ না করুক, তো দেখা যায় যে এটা সবার জন্যই ভালো। আর পবিত্র থাকলে দেখা যায় যে এই খারাপ জিনিসগুলো, প্যারানরমাল যে ব্যাপারগুলো, এগুলো আসলে একটু দূরে থাকে। আমাদের উচিত যে এই জিনিসটা একটু মেনটেন করা। ওকে ওকে, আমরা আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আলিফের কাছে যাব এবং এরপর যে ঘটনা শুনবো সেটা হসপিটাল একটা ঘটনা, একজন নার্স রিলেটেড একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমরা শুনতে চাই। আলিফ, এই ঘটনাটা আপনি যেটা বলবেন সেটা কোন জায়গার ঘটনা, যদি আমাদের বলতেন। রাসেল ভাই, আমি অ্যাকচুয়ালি মেডিকেল কলেজটার নাম বলতে পারবো না। আচ্ছা। 1984 সালের ঘটনা। আমার রিসেন্টলি কিছু ঘটনা সব অনেক আগের। 1984 সালের ঘটনা যেহেতু আমি নামটা নাই বলি। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, আমরা শুনি, ঘটনা শুনে যাই। তো আপনার যার ঘটনা বলছি, জি। যে প্রত্যক্ষ করেছে তার নাম হচ্ছে আসমা। ওই হসপিটালের ওই মুহূর্তে সবচেয়ে এক্সপিরিয়েন্স একজন নার্স ছিলেন উনি। তো নর্মালি সাধারণ ওনার ডিউটি থাকে সাধারণত গাইনিকোলজি এবং প্রসূতি বিভাগে, যেসব প্রেগনেন্ট উইমেনরা ভর্তি হয় সেই ডিপার্টমেন্টে, এবং চিলড্রেন মানে নতুন জন্ম হওয়া বাচ্চা যারা, তাদেরকে যে রুমে রাখা হয় সেই রুমে তার ডিউটি থাকে। তো সেদিন তার মানে রোটেশনের ডিউটি ছিল আপনার রাতের বেলা। আচ্ছা। প্রচন্ড শীত, সবার কনকনে শীত একদম। তো সবাই একসাথে জড়সড় হয়ে ইমার্জেন্সিতে বসে কফি খাচ্ছে। ওই মুহূর্তে আবার ওই সময় কফিটা খুব প্রচলন শুরু হয়ে গেছে ওই জায়গায়। তো কফি খাচ্ছে, তো কফি খেতে খেতে হঠাৎ করে ওখানে ডাক্তারও খুব কম ছিল, ডিউটিরত ডাক্তার 3 থেকে 4 জন হবে। হঠাৎ করে বিকট মানে অনেকে জোরে চিল্লাচিল্লির মাধ্যমে অনেকগুলো মানুষ একজন লোককে নিয়ে আসলো, এবং যে লোকটিকে নিয়ে আসলো বিয়েকে ইমার্জেন্সি। আমি একটু খেয়াল করতে বলবো যে উনি কিন্তু একটা কথা বলেছেন যে অনেক মানুষ একটা রোগীকে নিয়ে আসলো, এবং আপনি বলছিলেন যে বেশ হোমরা চোমরা লোক বলেই মনে হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে উনি অনেক ক্যাডার টাইপের লোকজন নিয়ে আসলে, খুবই সুপরিচিত একজন মানুষ। আচ্ছা। তো ঢোকার পরে ডিরেক্টলি মানে ইমার্জেন্সির দরজা ধাম করে খুলে ঢুকে গেলেন। ওর যে রোগী ছিল, বোঝা গেল যে সে মারাত্মকভাবে জখম হয়েছে। আশ্চর্যজনক ঘটনা যেটা, রোগীর 2টা হাঁটু থেকে পা গুলো ঝুলছিল। আচ্ছা। কেটে ফেলা হয়েছে, মানে মনে সম্ভবত কুপিয়ে। আচ্ছা। তো পাগুলো ঝুলছে, তো ব্লিডিং তো কন্টিনিউয়াসলি পড়ছে হয়ে যাচ্ছে। তো সবাই মিলে একসাথে চলে আসছে, সব ডাক্তাররা ও নার্সরা, তাকেও এক প্রকার ঝাড়ি দেওয়া হয়, এই তুমি আসো না কেন। তো তাকে মানে বলে যে ক্যানুলা খোঁজো। ক্যানুলা মানে যেদিক থেকে স্যালাইন আমরা এন্ট্রি করি, বা যে না মানে ভেইনটা খুঁজতে বলে। তো সে খুঁজে পাচ্ছে না, অনেক কষ্টে সে পেয়ে গেল, যেহেতু অনেক এক্সপিরিয়েন্স পেয়ে গেছে। এবং যেহেতু জখমের কেস, তো পুলিশ তো অবশ্যই আসবে। তো ওই পুলিশের পারমিশন পেতে পেতেই চলে গেছে, তারা ওটিতে নিয়ে গেছে। আচ্ছা। তো ওটিতে তিনি আর যায় নাই, কিন্তু ওই দিন লোকবল কম থাকায় তাকে আবার ওটিতে ডাকে। সে যখন ওটিতে যায়, গিয়ে দেখে যে 2টো পাই কেটে ফেলা হয়েছে লোকটির। আচ্ছা। এবং ব্যান্ডেজ করছে, সেও আবার তাকে ক্যানুলার বের করে স্যালাইন এন্ট্রি করতে বললো, ব্লাড দিচ্ছে, এবং ব্লাডটা বি পজিটিভ ছিল। সে বলেছে যে এটা ইজি এবং ওই জায়গায় অ্যাভেলেবল ছিল। তো উনি সবকিছু শেষ করে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর দেখে 45 মিনিটস পরে আবারও দৌড়াদৌড়ি শুরু, মানে ওই পেশেন্টের পালস পাচ্ছে না। কিছুক্ষণ পর পেশেন্টটা মারা যায়। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। তো উনি এটা হলেই তো ভালো, সেটাই। হ্যাঁ, তো উনি আর এগুলি নিয়ে খেয়াল করেনি, কারণ এত কেসেস আসে এগুলো ওই জায়গায়, এত ধরনের মানে এত উল্টো পাল্টা কেস আসে, কাটা ছেঁড়া, উনি অভ্যস্ত। রাইট। 1 সপ্তাহ পরে ওনার ঘুম ভাঙে রাসেল ভাই, প্রচন্ড, মানে প্রচন্ড একটা জোর শব্দ, বিকট শব্দে ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে রাত তখন 1টা বা 2টা বাজে। সে যেহেতু টায়ার্ড ছিল, ঘুম ভাঙার পর দেখে তার খাটটা নড়ছে। আচ্ছা। তো নড়া, সে ভয়ে ভূমিকম্প মনে করে পাশের রুমে চলে যায়, সবাইকে জাগ্রত করে। সবাই বলে না না, এটা ভূমিকম্প না, তুই কিছু ফিল করতেছিস, আচ্ছা, তুই জাগে ঘুমা। সে কিছুক্ষণ পর আবারও তার ঘুম ভাঙে, এবং আবারও ঠিক একই ভূমিকম্পের অবস্থায়, মানে ভূমিকম্প তার খাট নাড়াচ্ছে। সে আবারও রুমে যায় এবং বলে যে আমার অবস্থা এখানে থাকা যাবে না, আমি তোদের সাথে থাকবো। ওই দিনটা কোনোভাবে অতিক্রম করার পর ঠিক পরের দিন
আবারও ঠিক একইভাবে তার ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে যেটি মানে ঘুম ভাঙার পর সে যেটি ফিল করে যে তার পায়ের উপরে কিছু ভারী কিছু জিনিস ফিল করছে, যে আমার পায়ের উপরে কিছু ভারী আছে। রাসেল ভাই সরি, পায়ের কাছে ভারী না, সে শব্দ পায় খাটের নিচে। খাটের নিচে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি প্লটটা একটু চেঞ্জ করে ফেলেছি। খাটের নিচে সে একটু শব্দ পায়, শব্দ পেয়ে সে এখন দেখে যে বাচ্চা কান্নার শব্দ। সে খাটের নিচের ওই চাদরটা উপরে উঠিয়ে দেখে খাটের নিচে অজস্র বাচ্চা কান্না করছে খাটের নিচে। খাটের নিচে। এইটা দেখে তার আর কোনো কিছু ঠিক নাই, সে সেন্স হারিয়ে ফেলে। এবং সেটা সে বলে, ওই প্রথম আমি বুঝলাম সেন্স হারানো কি। আমি প্রথম ফিল করলাম যে আসলে অজ্ঞান জিনিসটা কি। আমার ফ্রেন্ডরা, আমি ঘুম ভাঙে তাদের অন্য রুমে, এবং আমি তাদেরকে বলি, তারা সবাই বলে আসলে ওই যে লোকটা মারা গিয়েছিল, ওনারা নার্সরা মিলে জিনিসটা খুব এক্সাজারেট করে, জানতে চায় কি হয়েছিল। এবার আমি লাশের ঘটনাটা বলি রাসেল ভাই। লাশটি যখন যে মারা যায়, যখন ঘোষণা করে যে অফিসিয়ালি উনি ডেড, এত লোক যে নিয়ে এসছে, কেউ লাশটা রিসিভ করে নাই, একটা মানুষও নাই। তার মানে ওরা কোনো আত্মীয় স্বজন বন্ধু কেউ না। কেউ ওর মধ্যে ছিল না। এত মানুষ মনে হচ্ছিল নিয়ে আসছিল কিন্তু অনেকজন। অনেক মানুষ, হ্যাঁ। কিন্তু একটা বান্দা নাই যে সে লাশটা রিসিভ করবে। পুলিশ Right. যখন আসে, পুলিশ পোস্টমর্টেম করে, তারা সবকিছু ওই 7 দিনের মধ্যে দেখে যে লাশটাকে নিয়ে কি হচ্ছে। পোস্টমর্টেম করার পরে ওই জায়গাটা রেখে দেয়। এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজ এটা, যেখান থেকে ডেড বডিজ ইজিলি হ্যাঁ, খুবই, আমি জানতাম না, আজকেই প্রথম শুনলাম। হ্যাঁ, সেটাই। তো সেইখানে আপনার ডেড বডিজদের সাথে এই জিনিসগুলো রাখা হয়, ওই লাশটা রাখা হয়। কিন্তু ওর মধ্যে পর্যন্ত 2-3 দিন পার হয়ে যাওয়ার পরও কোনো ক্লেম করেনি লাশটার কোনো ক্লেম করার লোক ছিল না। তো তাদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে, জিনিসটা নিয়ে সে খুব চিন্তা করে। তার ফ্রেন্ডরা বলে, ওই যে কিছুদিন আগে অজ্ঞান হলো, কিছুদিন পর অজ্ঞান হলো, তার ফ্রেন্ডরা বলে, তুই এটা নিয়ে নাড়াচাড়া করেছিস, ওইটার কারণে তোর এই সমস্যাটা হচ্ছে, বেটার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই দেয়। 2 থেকে 3 দিন পর তার আবারও রাসেল ভাই ঘুম ভাঙে রাত 3:30-4টার দিকে। ঘুম ভাঙার পর সে পায়ের উপরে, একটু আগে বলে ফেলেছিলাম, সে একটা ভারী বস্তু ফিল করে, এবং এতদিনের ইনসিডেন্টের কারণে সে লাইট জ্বালিয়ে ঘুমাতো, এবং তার রুমমেটসও চলে এসছে। সে লেপটা সরিয়ে নামতে যাবে, এমন সময় দেখে তার পায়ের উপরে ঠিক সেই 2টো পা, কাটা পা পায়ের উপরে পড়ে আছে। এটা দেখে সে দৌড়ে এসে তার রুমমেটকে জাগাচ্ছে, সে চিল্লাচিল্লি করছে, সে কান্নাকাটি করছে, রুমমেট জাগছে না। ভয়ঙ্কর ব্যাপার। রুমমেটকে উনি মানে এবার কি অনেক জোরে ঝাঁকি পর্যন্ত ঝাঁকি দেন, পর্যন্ত দিয়েছে। কিন্তু রুমমেট জাগেনি। এবং সে বলছে, আমি ফেইন্ট হচ্ছি না কেন, আমি অজ্ঞান হচ্ছি না, সেটাই। আমি অজ্ঞান হয়ে গেলেই তো মনে হয় এটা আমার স্বপ্ন, এটা নাথিং এলস, কিচ্ছু না, এটা আমার স্বপ্ন। কিছুক্ষণ পর রাসেল ভাই তিনি দেখতে পায় যে ওই 2টো পা এবং আবার কান্নার সাউন্ড আসছে আচ্ছা। খাটের নিচে। সেই বাচ্চাগুলো যেগুলি কিছুদিন আগে দেখেছিল, তার আর ভয়ের কোনো সীমা থাকলো না। আর আধা ঘন্টা পরে আজান দিয়ে দিল। মজার বিষয়, আজানের আল্লাহু আকবার বলার সাথে সাথে সব ভ্যানিশ হয়ে গেছে, আচ্ছা। কিচ্ছু নাই রুমে, এক ফোঁটা সেই জিনিস কিচ্ছু দেখছে না। আমি তো জাগ্রত, এবং সাথে সাথে তার ফ্রেন্ডও জেগে যায়। তাহলে এতক্ষণ কি দেখলাম আমি? এতক্ষণ আমি এগুলি দেখার তো কোনো কারণই নাই। আমি যদি সারাক্ষণ চিন্তাই করতাম, সেটাই। তাহলে কেন আমার পা আসবে, কেন আমি বাচ্চা কেন দেখবো? সেটাই। বাচ্চা দেখার তো কোনো কোয়েশ্চেনই আসে না। আমি সারাদিন কাটাছেড়া জিনিস দেখি, মানুষ আস্তে আস্তে মরতেছে আমার হাতের উপর। হ্যাঁ, সেটাই, মানে এবং হ্যাঁ সেটাই, আমার তো মানে অন্য কোনো কিছু দেখার কথা ছিল। আমার রুমে কেন এগুলি আমি দেখবো হঠাৎ করে? সে বলল, আমি থাকবো না এইখানে, আমি থাকবো না, আমি ছুটি নিব। এবং তার ডাক্তাররাও, ওই রিলেটেড ডাক্তার, ডিপার্টমেন্টের ডাক্তাররাও তাকে ছুটি দেয়। উনি খুব মানে বিশ্বাস করে ব্যাপারটা। হ্যাঁ, এক্সপিরিয়েন্স একজন নার্স উনি, এবং ছুটি নেয়। 8 থেকে 10 দিন পর সে যখন ব্যাক করে, একটা পজিটিভ সাইন হচ্ছে, ওই যে লাশটা যেটা ছিল কেউ ক্লেম করবার না, সেটা দাফন হয়ে যায়। সেটা নিয়ে যায় এবং নিয়ে দাফন করে ফেলে গভর্নমেন্ট থেকে। এবং এরপরে সে যখন রুমে যায়, একটু ভীত সন্ত্রস্ত থাকলেও আর কিছু ঘটেনি। আচ্ছা। তার কথা হলো, আমি যখনই খবর পেলাম লাশটা দাফন হয়ে গেছে, এবং তখন একটা আমি তো ভয় ছিলাম আজকে রাত্রে আমি কিছু দেখবো, কিন্তু না, আজকে আমি ঠিক আগের মতো ফিল করছি। খুব ঠান্ডা জায়গাটা, খুব আরামে আছে, শীত তো সেরকম ওরকম ভাবেই আছে, আমি আগে যেরকম ভাবে ছিলাম। তো মাঝখান দিয়ে আমি চোখটা বন্ধ করতে গেলে আমার কাছে মনে হতো না, আমি আসলে ঘুমোতে পারবো না আজকে রাতে। এখন না সেই কন্ডিশন, আমি ইভেন বাসায় যেও, ওনার কথা হচ্ছে আমি বাসায় যেও ঘুমোতে পারছিলাম না। কিন্তু বাসায় আমি কিছু দেখি নাই,
আমি যখন এখানে নিউজ পেলাম যে এই লোক এই লাশটা দাফন হয়ে গেছে, আমার আশা আর কিছু করছে না। এটাই রাসেল ভাই, এটা রহস্য থেকে গেলে ওই সেটাই, রহস্যের আসলে রহস্যের কোনো উন্মোচন শেষ নাই। করার কোনো লোকও নাই। একদম। তো থ্যাংক ইউ সো মাচ আলিফ, আপনার চমৎকার এই ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ঘটনাটা আমরা একটু আগে শোনালাম, আমাদের মালদ্বীপস যে ঘটনা, সেটাতে একজন লিখেছেন যে লাস্ট যে ঘটনাটা, সেই ঘটনাটা তার কাছে একটু কনফিউজিং লেগেছে। কনফিউশনটা তিনি লিখেছেন যে বিট কনফিউজড অ্যাবাউট দ্য লাস্ট স্টোরি, যেটা হচ্ছে মালদ্বীপসের আহমেদ সিয়াম লিখেছেন। আমি ঠিক বুঝিনি যে কনফিউশনটা কোন জায়গায়। আপনার মানে একটু যদি আরেকটু যদি আমাদের জানাতেন তাহলে খুব ভালো হতো। মেহেদি হাসান রিফাত আমাদের লিখেছেন আজকের স্টোরিগুলো খুব ভালো লাগছে। এছাড়া দেখতে পাচ্ছি ফিরোজ রহমান লিখেছেন যে বৃষ্টি সম্পর্কিত কোনো ঘটনা হলে ভালো হয়, মানে বৃষ্টি রাতে ঘটেছে এরকম। হ্যাঁ, সেটাই বানিয়ে বলতে পারলে কিন্তু এখনই একটা বলে দিতে পারতাম যে এই বৃষ্টি রাতে এরকম 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 এরকম। যাই হোক, আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও স্বপন খান লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন। আমাদের যে পেজটা রয়েছে ফুর্তি পেজ, সেখান থেকে পড়ছিলাম। আমার যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে সৌমিক আহমেদ উদয় আমাদের এখানে লিখেছেন, এবং আমাদের এখানে এছাড়াও লিখছেন, তিনি বলছেন যে তিনি তার একটা কমেন্ট এ পর্যন্ত পড়া হয়নি। তৌসিফ আহমেদ বকুল আমাদের এখানে লিখছেন কবরের ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর। আমাদের এখানে দেখতে পাচ্ছি শান্ত লিখেছেন যে আচ্ছা, এই শান্তর এসএমএসটা আমি না কমেন্টটা আমি পড়েছি একবার। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে লিখেছেন সিফাত শোভন, এবং জোশ লাগছে ভূত এফএম, তাই তিনি জানিয়েছেন। এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন। তাদের মধ্যে রয়েছেন মহিবুর রহমান, এছাড়াও রয়েছেন এখানে আমাদের এখানে রয়েছেন মিলন, এছাড়াও রয়েছেন দেখতে পাচ্ছি ইমতিয়াজ উদ্দিন আহমেদ, এছাড়াও আতিকুল ইসলাম আতিক, এছাড়াও রয়েছেন দেখতে পাচ্ছি লাবু রেজা, এছাড়াও তশির খান সহ আরো অনেকে আমাদের সাথে যারা এসএমএস করছেন, যারা ওদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন। ফারাবি আমাদের এখানে এসএমএস করেছেন এবং ময়মনসিং থেকে তিনি জানিয়েছেন, এবং তিনি অনেকদিন পরে শুনছেন স্টোরিটা, এবং তিনি বলছেন যে ঘটনাটা তার কাছে ভালো লেগেছে ঘটনাগুলো। এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে আবির খিলগাঁও থেকে লিখেছেন, এবং তিনি বলছেন ঢাকায় বৃষ্টির শব্দ আর ভূত এফএম একসাথে শুনতে দারুণ লাগছে, বাহ চমৎকার একটা এসএমএস। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এইখানে যারা লিখছেন কমেন্ট লেমন আমাদের এখানে লিখছেন মিরপুর থেকে, এবং তিনি বলছেন যে 259 নাম্বার এপিসোড আমরা আজকে করছি। ওকে, আমরা দেখছি যে আমাদের চাইতে আপনারা যখন বেশি বেশি করে হিসাব রাখেন তখন খুব অদ্ভুত লাগে আমাদের কাছে, তো এবং ভালোও লাগে। তুহিন সাভার থেকে লিখেছেন যে আমার ফ্রেন্ড মেজাবিন শুনছি আমরা। অর্চি ঢাকা থেকে লিখেছেন যে অডিও ক্লিপটা মারাত্মক। এছাড়াও দেখতে পাচ্ছি যে আবরার আমাদের এখানে হাজারিবাগ থেকে লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। রনি আমাদের রাঙামাটি থেকে লিখেছেন যে ফার্স্ট টাইম তিনি এসএমএস করলেন। ওকে, তানিয়া আমাদের লিখেছে যে হসপিটাল অ্যান্ড কবরের স্টোরি গুলো ভালো লেগেছে তার কাছে। সাকিব মানিকগঞ্জ থেকে আমাদের এখানে এসএমএস করছেন রাজীব এবং লোপা। এছাড়াও আমাদের এখানে তুহিন সহ আরো অনেকে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। প্রচুর ইমেল চাই আপনাদের, এবং আপনারা মাত্র গ্রামের বাড়ি থেকে ফিরে আসলেন, এবং আশা করছি যে সেখানে গল্পের ঝুড়ি, ঘটনার ঝুড়ি নিয়ে ফিরে এসেছেন, এবং সেগুলো পাঠিয়ে দিন এই উইকের মধ্যে, যাতে আগামী উইকে আপনাদের ঘটনাগুলো, আপনাদের যেখানে আপনারা ঈদ কাটাতে গিয়েছিলেন, ছুটি কাটাতে গিয়েছিলেন, সেই ঘটনা নিয়ে ভরপুর হয়ে ওঠে ভূত এফএম। এছাড়াও আমাদেরকে আপনারা ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু আমাদের পোস্ট করেছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, এবং সেই সাথে জানাতে পারেন কোন ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগছে, কোন ঘটনাটা আপনাদের কাছে অতটা ভালো লাগেনি। এনিওয়েজ, চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. Tonight comes alive.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:28 শুনছেন সবসময় রেডিও 48.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম এ দারুণ দারুণ সব ঘটনা। আমরা আলিফের কাছে শেষ ঘটনা শুনে আসবো ছোট্ট করে, যেহেতু হাতের সময় খুব কম। আলিফ, শুনি আপনার লাস্ট ঘটনাটা। রাসেল ভাই, এটি আসলে একটি ছেলের ঘটনা। তার মায়ের কাছ থেকে আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলছি। তো সেটি অনেক দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির একটি ছেলে ছিল। ছোটবেলা থেকেই এই গাছের ডালে, এই ঘরের চালে। ঢাকায় বাবা যখন শিফট হয়ে আসে, বাবা টিএনটি বোর্ডে চাকরি করতো আর কি। ঢাকায় যখন শিফট হয়ে আসে, ঢাকায় তাদের নিজেদের একটা 3 তলা বাড়ি ছিল, জায়গাটার নাম আমি বলছি না। সেই 3 তলার একদম 3 তলায় তারা থাকতেন। তো বেশি বড় জায়গা না। তো ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। তো বড় হতে হতে যখন ক্লাস 9-এ পড়ে, 1998 এর ঘটনা, যখন ক্লাস 9-এ পড়ে, হঠাৎ একদিন স্কুল থেকে বাসায় আসার পরে তার রুমে ঢোকার পর থেকে সব ওলট পালট করে ভেঙে ফেলছে সে। বাসায় মা খুব অবাক হয়ে যায়, মানে উনি খুব অবাক হয়ে যায় যে আমার ছেলে বলে কি করছে, একমাত্র ছেলে, কিছু বলতেও পারে না। ভাঙতে মানে ডাইনিং স্পেসে চলে আসছে। ওই সময় বাবা উপস্থিত ছিল বাসায়। বাবা কি করলো, অনেকক্ষণ পেটালো ছেলেটাকে, কিন্তু কিছুতেই মানাতে পারছে না, এবং ছেলেটা কোনো কথাবার্তা বলা ছাড়া সব ভেঙে ফেলছে। একটা সময় ছেলেটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পর ঘর পুরো তছনছ। তো ছেলেটার পাশে যেটার মাই ছিল, এবং পাশে আশেপাশে অন্য লোকজন, মানে আশেপাশেই ওনার ভাইয়ের বাসা ছিল মহিলার। তো তার ভাই আত্মীয় স্বজন সবাই এসে ঘর পরিষ্কার করলো, এবং সারাদিন লোকজন মোটামুটি বাসায় উপস্থিত ছিল। তো রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে রাত 1টা-1:30টার দিকে দরজায় কি জানি নক করলো। তো যেহেতু মা পাশে ছিল, মা উঠে যায়নি, বা বলছে আমি খুলতেছি। আমার হাজবেন্ড দরজাটা খুললো। খোলার পর দেখলো একটা লোক সিঁড়িতে বসে আছে, পুরোপুরি চাদর মুড়োনো। জিজ্ঞেস করলেন তুমি কে, কিন্তু কোনো উত্তর পেল না। একটা লোক যদি হঠাৎ করে রাত্রে 1টার দিকে আপনার রুমের মানে মেইন দরজার সামনে সিঁড়িতে বসে থাকে, আপনার নিজেরই ভয় লাগবে, এবং মনে হবে যে ডাকাত আসলো নাকি কিছু একটা। সে কি করলো, রুস্তম নামে যে তাদের দারোয়ান, অনেকক্ষণ দারোয়ানকে ডাকলো। দারোয়ান উপরে আসে না। অন্য সময় দারোয়ান কান পেতে থাকে, আস্তে একটু ডাক দিলে উপরে এসে পড়ে, কিন্তু এখন রাতের বেলা ও তো ডিউটিতে থাকার কথা, ও ডাকতেছে কিন্তু রুস্তমের কোনো খবর নেই। হঠাৎ করে তিনি দেখলেন ওই লোকটি দাঁড়ানোর পর আপনার কাপড় শরীর থেকে চাদরটি খুলে ফেললো, এবং দেখলো যে ওনার ছেলে রনি ওই কাফনের কাপড় পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে। আচ্ছা, এটা তো পরের ঘটনা রাসেল ভাই। উনি এসে দেখলেন ওনার হাজবেন্ড পড়ে আছে, যে মা এসে দেখলেন হাজবেন্ড পড়ে আছে, এবং হাজবেন্ডকে উঠিয়ে ফোন দিয়ে পাশের থেকে আবার আত্মীয় স্বজনকে, যারা ভাই ছিল ওনাকে ডেকে নিয়ে এসে হসপিটালে নিতে রাস্তায় পথিমধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্সে এই কথা বলে যে আমি রনিকে দেখছি। এখন তো হসপিটালে নিয়ে যাওয়া হলো। 5 দিন পর ডাক্তার ডিক্লেয়ার করলো যে ওনার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে গেছে। তো এই এত প্রতিকূলতার মাঝখান দিয়ে কি হয়েছে রাসেল ভাই, এটা উনি মনেই করেন নাই। খালি রনির পাশে একজন আছে, সেটা উনি কনফার্ম ছিল একদম। তো কি হলো, মাঝখান দিয়ে সে যখন বাসায় ফিরলো, তখন জানলো এর মাঝে লোকজন কথা বলতে পারে না, কারণ ওনার হাজবেন্ড আইসিইউতে ছিল, কথা বলতে পারে না ঠিক মতো। তো উনি যখন বাসায় হাজবেন্ডকে নিয়ে ব্যাক করলো, তখন জানলো যে ওই বাসায় যে দারোয়ানটা ছিল রুস্তম, ওই দিনই মারা যান। আচ্ছা, এবং ওই দিনই ওই লোকটার শীতকাল রাসেল ভাই, ওই দিনই ওই লোকটার ডেড বডিটা পিছনে বাড়ির যে স্ল্যাব গুলো আছে ওইখানে পাওয়া যায়, ড্রেনের ভেতরে। যত গরম, মানে শীতকালে লাশ পচার কথা না, ড্রেনের মধ্যে লাশটা ওই একদিনের মধ্যে নাকি পচে গেছিল। তো লাস্ট কোন ক্লেম মানে কোনো পুলিশি কেস ছাড়াই আত্মীয় স্বজন নিয়ে যায়। এখন আত্মীয় স্বজন কেন কেস করলো না, এটা ওনার কোশ্চেন। কেন কেস করলো না, লাশটা নিয়ে ওনারা চলে যায়। তো ঘটনা এভাবেই চলতে থাকে। রনি মাঝখান দিয়ে নর্মালি ছিল। হঠাৎ একদিন রাসেল ভাই শীতকাল চলাকালীন অবস্থায় ওই বাবাকে বাসায় নিয়ে আসার 1 থেকে 2 সপ্তাহ পরে হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভেঙে ডাইনিং স্পেসে পানি খেতে যায়। হঠাৎ করে তার রনির রুম থেকে গুনগুন করে কথার সাউন্ড আসছে। উনি কি করলো, দরজাটা আচমকাই খুলে দেখলো পুরো রুম পরিষ্কার, কেউ নাই, কোনো বান্দা নেই, রনিও নাই। উনি পুরা বাসা তন্ন করে খুঁজলো, রনিরে কোথাও খুঁজে পেল না। তাহলে দরজার ভেতর দিয়ে সিটকানি লাগানো, রনি গেল কোথায়? কেউ তো দরজা খুলেই নাই। বাসায় খালি উনি, ওনার হাজবেন্ড এবং রনি থাকতেন, আর সকালে একটা ছুটা বুয়া কাজ করে চলে যেত। তাহলে রনি গেল কোথায়? বাসার নিচে খুঁজলো, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি চলছেই। নিচের থেকে ভাড়াটিয়া উপরে আসছে, বা ভাই চলে এসছে, ছাদের উপরে খোঁজাখুঁজি হলো। এলাকায় বিভিন্ন জায়গায় মাইকিং করেও রনিকে 20 দিন খুঁজে পেল না।
হুম। হঠাৎ করে এই শোকের মধ্যে একদিক দিয়ে বাবা প্যারালাইজ, দিক দিয়ে রনি উধাও, ওনার অবস্থা তো খুবই খারাপ। উনি কি করবেন অ্যাকচুয়ালি? হঠাৎ করে একদিন খবরের কাগজ বাসায়, তো উনি নিতে গেছেন, দরজার নিচ থেকে খবরের কাগজ দেখলো, খবরের কাগজটা আটকে আছে, কেউ জানি দাঁড়িয়ে আছে খবরের কাগজ নিচ থেকে, বোঝা যাচ্ছে দাঁড়িয়ে আছে খবরের কাগজের উপরে। উনি দরজাটা খুললেন এবং খুলে দেখলেন যে রনি চলে এসছে। ওনার তো খুশির অন্ত নাই। রনিকে একটা চর মেরে সাথে সাথে জড়িয়ে ধরে যে তুই কই ছিলি। তো অনেক ফ্যামিলি মিটিংস হয় রনিকে নিয়ে, আসলে রনি কোনো কথাই বলে না। আসার পর থেকে কোনো ধরনের কথা, কোনো ধরনের কিচ্ছু না, কোনো ইন্টারাকশন নাই। ইভেন বাবা যে অসুস্থ, বাবা যে আপনার প্যারালাইজ অবস্থা, বাবাকে ইভেন দেখতে পর্যন্ত তার রুম থেকে ওই রুমে পর্যন্ত যায় নাই। তো যেহেতু ছেলে একবার বাসা থেকে বেরিয়ে গেছে, সে চাচ্ছিল না কোনো অকারেন্স ঘটুক যাতে আবারও ছেলেটা বাসা থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে একদিন বিকেলবেলা, ওই তো এই কয়দিনের মধ্যেই, 1 মাসের মধ্যে একটা গ্যাপ আছে, তো উনি হরলিক্স বানিয়ে ওই ছেলের রুমে নিয়ে যাচ্ছে। রুমে গিয়ে দেখে এই দৃশ্য কেউ দেখার পরে মাথা ঠিক থাকার কথা না, দেখছে যে ছেলেটি হাসছে, নিজের হাত নিজেই কাটছে, নিজের হাত নিজেই কেটে ফেলতেছে, হাতটা প্রায় ঝুলে গেছে এবং হাসতেছে। সে এক দৌড়ে গিয়ে ওড়না দিয়ে কোনোভাবে রক্ত বন্ধ করার চেষ্টা করছে এবং জোরে জোরে চিৎকার করছে। নতুন দারোয়ান উপর নিচে থেকে উপরে আসছে, উপরে এসে পাশের বাসায় তার ভাইকে খবর দিচ্ছে এবং রনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এক্সেসিভ হেমোরেজ হওয়ার কারণে ছেলেটি মারা যায়। কেন মরলো রাসেল ভাই, হাতটা কেন কাটলো, এটা তো অ্যাকচুয়ালি উনি ধারণা করতে পারেন না। এই রহস্য কোথার থেকে, কোন জায়গা থেকে আমার ছেলেকে কি হলো, বাসায় আসার পরে সে এরকম হাসতেছে রাসেল ভাই। সে হাতটা কাটতেছে, এর আগে সে কবজি কাটছে, এরপরে সে হাত কাটছে এবং তার রক্তে পুরো রুম ভেসে গেছে, কিন্তু ছেলেটি হাসতেছিল ওই মুহূর্তে। তো উনি নিজেকে আর ঠিক রাখতে পারেন নাই। উনি প্রায় একদিন পরে ওনার জ্ঞান ফিরে, কিন্তু ছেলে তো আর ফিরে আসে নাই। তো তিনি ডিসাইড করেন যে না, থাকবো না। প্লাস ওনার হাজবেন্ডও আপনার প্যারালাইজ। তো ওনাদের একটা অফার ছিল বাংলাদেশের বাইরে চলে যাবার, উনি তার ছোট বোনের কাছে চলে যাবে, তো নেদারল্যান্ডে চলে যাবে। যাওয়ার দিনে রাসেল ভাই, আমি যদি শর্টকাটলি বলছি, যাওয়ার দিন যখন বাসার থেকে সবাই ব্যাগ লাগেজ দিয়ে বের হয়ে যাচ্ছে, ওনার হাজবেন্ড হুইল চেয়ার দিয়ে বাসায় থেকে বেরোচ্ছিল, এমন সময় ওই হাজবেন্ডই খুব জোরে চিৎকার দিয়ে সবাইকে আটকে দেয়। কথা বলতে কষ্ট হতো, কিন্তু ওইটি দেখার পর থেকে ওনার হাজবেন্ড টোটালি 2 পাশে প্যারালাইজ হয়ে যায়, এরপর থেকে কথা বলতে পারে না। 5-6 বছর পর জিনিসটা স্বীকার করে, 5-6 বছর জিনিসটা শেয়ার করে, যখন ওই হল্যান্ডে ভালো ট্রিটমেন্ট পাওয়ার পরে নিজে হালকা করে লিম্স নাড়াতে পারছেন, মুভ করতে, কথা বলতে পারছেন। ওই কথা বলায় জড়তার মাঝে যেটা বলে যে উনি যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যায়, বাসা ছেড়ে চলে যায়, তখন ওই মুহূর্তে রনির সে একটা হাত কাটা, হাতটা সে খাটের উপর দেখে গেছে যাওয়ার সময়, এবং সে বলতে পারে না। ওই মুহূর্তে সে তো প্যারালাইজ হয়ে গেছে এবং অলমোস্ট লাইক কোমা, প্রায় 1-2 মাস কোমাতেই ছিল ওগুলো। তো মহিলাদের এই ট্র্যাজেডির কথাটা হয়তো শেয়ার করতে, আগেই শেয়ার করতাম, আগেই ঘটনাটা ছিল, আজকে বললাম, আপনি বললেন শেয়ার করতে। মহিলা আসলে আমাকে যখন বলে, বাংলাদেশে কিছুদিন আগে এসেছিলেন এবং চলে গেছেন উনি, ওরা হাজবেন্ড ওখানে থাকে এবং ওখানকার গভর্নমেন্ট বলে দিয়েছেন যে কোনো ধরনের মুভমেন্ট করা যাবে না। এই অবস্থা, এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যিনি আমাদের SMS করেছেন এবং লিখেছেন, সত্যি ভূত FM মনে হচ্ছে আমার। আচ্ছা, আমি জানলার পাশে শুয়ে আছি, আই এম রিয়েলি স্কেয়ার্ড। সোহান আমাদেরকে লিখেছেন যে তিনি লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, জানতে চাইবো না, কারণ সব সময় ভালো থাকার দলে আপনি। এবং তিনি বলছেন তার কাছে একটা কাহিনী রয়েছে। আমার মনে হয় যে আপনি এটা দেরি না করে পাঠিয়ে দিন ভূত FM @refugee.fm এই অ্যাড্রেসে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অনামিকা SMS করছেন ফরিদপুর থেকে, এছাড়াও মিম রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে সাজিদ। এছাড়াও আচ্ছা, বৃষ্টির কারণে ভূত FM এর ভয় আরো বেড়ে গিয়েছে। তিমাত ময়মনসিং থেকে SMS করেছেন যে, এবং তিনি বলেছেন যে আজকে ভূত FM এর 2991তম স্টোরিটা বলা হয়েছে। ওকে, সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন এবং তিনি একা রুমে শুনছেন, খুব ভয় লাগছে, চিটাগাং থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকে এখানে SMS করেছেন। রবিন আমাদের এখানে SMS করেছেন, হাসপাতালে যে ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লাগছে। তানভীর আমাদের এখানে SMS করেছেন গ্যান্ডারিয়া থেকে। এছাড়াও আমাদের এখানে SMS করেছেন, দেখতে পাচ্ছি আমাদের এইখানে SMS করেছেন শোয়েব রংপুর থেকে। আদনান আমাদের এখানে SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদের
আমাদের এখানে SMS করেছেন, মেহেদি হাসান সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোস্তাক সিরাজগঞ্জ থেকে SMS করেছেন, এবং তিনি, তার বেবি মাহিশা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই শীতের রাতে মানে ঠান্ডা ঠান্ডা রাতে আর কি, শীতের রাত পুরোপুরি বলা যাবে না, ঠান্ডা ঠান্ডা রাত, কারণ বৃষ্টি হয়েছে এবং একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনারা সবার সমস্ত পরিবারের সবাই। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আর একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা অবশ্যই আমরা আপনাদের শোনাবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:42 শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি সরাসরি কথা না বাড়িয়ে, তো সময় একেবারেই কম, চলে যাচ্ছে ঘটনায়। আপনার ঘটনাটা যদি একটু শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নামটা আরেকবার একটু। হ্যাঁ, আমি AM আরিফ বলছি। আমার বাসা মিরপুরে, আর ড্যাফোডিলে হচ্ছে আমি ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আছি। আচ্ছা, আমি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে একটু বলে নেই যে হচ্ছে যে আমার গ্রামের বাসা হচ্ছে দিনাজপুরে। রাইট। তো দিনাজপুরে হচ্ছে যে যেহেতু সেখানে একটু হিন্দু এলাকায় হচ্ছে যে হিন্দুদের দেখা যায় মুসলমানের থেকে হিন্দুরা একটু বেশি থাকে। আচ্ছা। তো আমাদের যে গ্রামটা, সেই গ্রামটা হচ্ছে যে আপনার দিনাজপুর শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার ভিতরে যেতে হয়। আচ্ছা। তো সেখানে একটা দিঘি আছে, হুম। ঠিক আছে। সেই দিঘিটা হচ্ছে যে কখনো পানি শুকায় না, পানিটা কখনো শুকিয়ে যায় না। সেটা হোক মানে যত শীতের সময় দেখা যায় যে অনেক পুকুরের পানি শুকিয়ে যায়, বাট সেটা শুকায় না। তো দেখা যায় সেই দিঘিটা ছিল হচ্ছে যে পার্শ্ববর্তী একটা নদী আছে, সেই নদীর একটা ব্রাঞ্চ হিসেবে ছিল। তো নদীটা যখন মারা যায়, নদীটা নদী মরে যাওয়ার পরে সেটা একটা পুকুরের মতো হয়ে যায় এবং সেই পানিটা কখনো শুকায় না। তো সেটা নিয়ে অনেক কিংবদন্তি এলাকায় ছড়িয়ে আছে। তো রাসেল ভাই, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমার দাদি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিল, উনি বেঁচে নেই। যাই হোক, আল্লাহ ওনাকে জান্নাত দাখিল করুন। তো আমাদের দাদু বাসাটা হচ্ছে যে একদম মাটির। তো মাটির বাসা হওয়াতে দাদি দেখা যায় বিভিন্ন অকেশন আসলে সেটা লেপেন বা মোছেন আর কি, মাটি দিয়ে বিভিন্ন করে মোছেন। তো সেরকমই একদিন মুছতে দেখা যায় যে ওই কাজটা সারতে সারতে মুছতে মুছতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম মাগরিবের আজান হচ্ছে এরকম আর কি। দেখা যায় লোকজন নাই। তো আমাদের বাসায় চাপকল আছে, বাট দাদি ভাবলেন যে কি দরকার এত কষ্ট করে চাপকল চাপানো। তো আমি গিয়ে দিঘি থেকে একটু ফ্রেশ হয়ে আসি বা একটু কাদামাটিগুলো একটু ধুয়ে আসি। তো উনি কি করলেন, একা একাই চলে গেলেন দিঘির পাশে। তো দিঘির পাশে গিয়ে দেখা গেল যে উনি হাত পা এসব জায়গায় মাটি সাফ করছেন। তো সাফ করতে করতে দেখা যায় যে দিঘিটার ঠিক মাঝখানে একটা পাকের মতো তৈরি হয়েছে। রাসেল ভাই যেটা বলবো, যে দেখা যায় যে ঝড়ের সময় বা ইসের সময় নদীতে যেরকম পাক হয়, সেরকম দিঘির মধ্যে মাঝখানটায় ঠিক পাক হচ্ছে। তো সেই পাকটা ধীরে ধীরে সামনে থেকে আসছে। দাদি ওটাকে আমলে না দিয়ে ভাবছেন যে মাছ টাছ কিছু হবে, কারণ দিঘিতে মাছ টাছ বড় মাছটা থাকলে এরকম পানি একটু হয়। তো উনি এটাকে পাত্তা না দিয়ে উনি নিজের মতো করে হাত পা ধুচ্ছেন। তো দেখা গেল যে সেই পাকটা আরো সামনে আসছে। তো দাদি তখন একটু ওয়ার্ড ফিল করলেন। দেখা গেল যে উনি মানে একটু অস্বস্তি ফিল করছেন বা একটু ভয় ভয় পাচ্ছেন, যে একদম গনগনা সন্ধ্যা, আশেপাশে কেউ নেই, একদম মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তখন উনি এভাবে এই অবস্থায় তিনি কি করলেন যে না থাক, আমি চলে যাই। উনি যখন চলে যাবেন তখন ঠিক তার দেখলেন যে পায়ের কাছে কিছু একটা ধরলো, তার পাটা ধরে ফেললো আর এরকম একটা ব্যাপার। উনি কোনো মতো মানে পাটা ছুটিয়ে নিলেন, ছুটিয়ে নিয়ে উনি কি করলেন, চলে আসবেন। ওই সময় উনার যে শাড়ির আঁচলটা ছিল, সেই আঁচলটাতে টান পড়লো এবং আঁচলটা অলরেডি পানির নিচে, কিন্তু ওই পাকের মধ্যে। তো উনি হচ্ছে যে আরেক হাত দিয়ে আঁচলটা ছাড়িয়ে নিয়ে কোন রকমে চলে আসলেন। এটা ছিল হচ্ছে যে ওই দিনকার ঘটনা। তো দেখা যায় যে ওই নদীতে বা ওই দিঘিতে অনেক রকম ঘটনা ঘটে, যার মধ্যে একটা প্রচলিত ঘটনা হচ্ছে ওই গ্রামে যে দিঘিটা কিন্তু পুরোটুকু শুকায় না, যতটুকু শুকায় তো অতটুকু শুকানোর মধ্যে দেখা যায় যে ওখানে কাঠ খড় বা দেখা যায় যে নৌকার ভাঙাচোরা কিছু অংশ, খুব অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, ওটা পড়ে থাকে। তো একদিন হচ্ছে যে গ্রামের মানুষরা কি করে, ওই যে খড়ি বা আপনাকে যেটা লাকড়ি বলে আর কি, ওগুলো সংগ্রহ করে। তো একদিন এক লোক কি করেছে যে এক মহিলা আর কি লাকড়ি কুড়োতে এসে ওখান থেকে একটা কাঠ
কাফেলার মতো নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে সেটা দিয়ে রান্না বান্না করার পরে দেখা যায় যে খেতে বসে রাতের বেলা তার পরিবার নিয়ে খেতে বসেছে, স্বামী বাচ্চারা ছিল, পরিবারের অন্যান্য সদস্য। পরিবারের অন্যান্য সদস্য নিয়ে রাতে খেতে বসেছে, ঠিক মতো খেলো, যাক হচ্ছে তারা খেলো, খেয়ে দিয়ে তারপর দেখা গেল যে হঠাৎ করে তাদের মুখ দিয়ে রক্ত উঠছে, সবারই কিন্তু একই অবস্থা, এবং ওখানেই সাথে সাথে তারা সবাই মারা গেল। এক পরিবারের সবাই, এক পরিবারের সবাই একই- এটা তো ওই এলাকার সবাই জানেন মনে হ্যাঁ, হয়। ওই এলাকার সবাই এটা নোন একটা ঘটনা। আচ্ছা। দেখা যায় যে খুব একটা মানে একসাথে মারা গেলে এটা অবশ্যই একটা হইচই উঠবে, দেখা যায় যে সবাই মানে খুব হইচই ফেলে দিল। তো ওই এলাকায় হচ্ছে যে একটা পুরানা একটা মানে ওল্ড একজন বৃদ্ধ মহিলা ছিল, তো উনি আবার হিন্দু। তো উনি আর কি বললেন যে কি হয়েছিল, ঘটনাটা অন্যদের কাছ থেকে শোনার পর বলে কি হয়েছিল, এরকম হলো কেন। তখন অনেকেই আর কি বলেছিল যে ওনাকে আমরা দেখেছি যে এরকম খড়ি কোড়াচ্ছিলেন, ওখান থেকে কিছু পুকুরের মানে এই ঘটনাটা বলেন আর কি তখন তাকে। হ্যাঁ, তখন তারপরে? বলেন, তখন ওই বৃদ্ধ মহিলা তখন আর কি বলেন যে আসলে তো আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ওটা যখন নদীর অংশ ছিল হুম। তখন ওদিক দিয়ে হচ্ছে যে এক সময় বোর বউ বিয়ে করে নিয়ে যেত, হুম। তো একটা নৌকা হচ্ছে ঝড়ের মধ্যে ডুবে গিয়েছিল, আচ্ছা। এবং তারপর থেকে সেখান দিয়ে নৌকা গেলে মানে ওই স্থানটা দিয়ে হুম। যদি নৌকা যেত তাহলে নৌকা ডুবে যেত, আচ্ছা। নৌকা ডুবে যেত। এটা অনেকবার ঘটেছে, ইভেন এখন পর্যন্ত। এখন দেখা যায় যে ছোট ছেলেমেয়েরা যদি এখন নামে, অনেকেই দেখা যায় যে অনেক বাচ্চারা তলিয়ে যায়, অতটুকু দিঘির মধ্যে কিন্তু তলিয়ে যায়, মারা যায়। দেখা যায় যে প্রতি বছর বা প্রতি সিজনেই একজন না একজন করে মারা যাচ্ছে। ইভেন দেখা গেল যে একজন সাঁতার জানে, খুব ভালো একজন সাঁতারু, সেও দেখা গেল যে ওখানে ডুবে মারা যাচ্ছে কোন একটা কারণে। দেখা গেল যে কেউ তার পা টেনে ধরছে, যেমন আমি যখন দাদু বাসায় যাই, আমি একদিন এক্সপিরিয়েন্স করেছিলাম যে আমার পায়ে কি যেন একটা দড়ির মতো হচ্ছে যে আটকা গেল। আমার খালাতো ভাই চাচাতো ভাইরা ছিল, সবাই আমাকে টেনে নিয়ে আসলো। তো আমাকে বলছে কিভাবে তুমি সাঁতার জানো না, দূরে গেছো কেন? এমন যেন আমি তো কাছেই ছিলাম, কিন্তু দড়ির মতো কি যেন একটা আমাকে দূরে নিয়ে গেল। এই জিনিসটা হচ্ছে যে রাতেল ভাই আমি এক্সপিরিয়েন্স করেছি। তো দিনাজপুরে অনেক ঘটনা আছে, তো পরবর্তী যদি আসার